দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন আজকে বাজেট নিয়ে জনতন্ত্র গণতন্ত্রে। বাজেট নিয়ে আমরা এর মধ্যেই জেনে গেছি অর্থমন্ত্রী যে মহামারীকালীন দ্বিতীয়বারের মতো বাজেট পেশ করলেন 6,03,000 কোটি টাকার বাজেট। সেটি আসলে মোটা দাগে কতখানি জনপ্রত্যাশিত, কতখানি আসলে প্রকৃত সুফলের সুবিধাভোগী যাদের কাছে আসলে পৌঁছানোর কথা সাধারণ মানুষ কতটা পাবেন, এবং মহামারীকালে আমরা দেখেছি 10,000 কোটি টাকা স্বাস্থ্য খাতে একটি বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাইরেও আসলে নারী উদ্যোক্তাদের করমুক্ত আয়সীমা বেড়ে 70 লাখ টাকা করা হয়েছে, ব্যক্তি করমুক্ত আয়সীমার কোনো পরিবর্তন করা হয়নি। এছাড়াও মুক্তিযোদ্ধা ভাতা আমরা দেখলাম 12,000 থেকে 20,000 টাকা করা হয়েছে। সামাজিক সুরক্ষার বিশাল যে বলয়ের কথা বলা হয় সেখানে আমরা দেখতে পাই যে নতুন দরিদ্রদের জন্য যদিও সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা বা রূপরেখা দেখা যায়নি। আয়ের সংস্থান নিয়ে একটি বড় চ্যালেঞ্জের কথা আসলে অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা বলছেন, বড় কোনো পরিবর্তন আসেনি। গতানুগতিক নাকি আসলে একটু উদ্ভাবনীমূলক বাজেট, কেমন হলো বাজেট তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে আজকে জনতন্ত্র গণতন্ত্রে বিশেষ অতিথিরা যুক্ত রয়েছেন। তারা আসলে তাদের কাছ থেকে আমরা আসলে শুনবো। এরই মধ্যে আমরা পরিচয় করে দিতে চাই, এবিসিসিআই সাবেক সভাপতি জনাব একে আজাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এমসিসিআই সভাপতি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নেহাত কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এরই মধ্যেই, সিপিডির সম্মানীয় ফেলো। আমরা জানি যে সিপিডির একটি প্রতিক্রিয়া নিয়ে আসলে জনমনে একটি প্রত্যাশার জায়গা থাকে, আকাঙ্ক্ষার জায়গা থাকে যে সিপিডি আসলে বাজেট নিয়ে কি মূল্যায়ন করছেন, বাজেট পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে। তো সার্বিকভাবে আমরা আপনাদের তিনজনকে একসাথে পেয়েছি, আমরা বাজেট নিয়ে আরও বিশ্লেষণ করতে চাই। শুরুতেই ডক্টর দেবপ্রিয় আপনার কাছে আসতে চাই যে সিপিডির কথা আমরা বলছিলাম যে বাজেট পরবর্তী প্রতিক্রিয়া এর মধ্যে আমরা জেনেছি। আপনার কাছে আসলে মোটা দাগে এই গতানুগতিক বাজেটের বাইরে গিয়ে কতখানি উদ্ভাবনীমূলক, কতখানি আসলে ভঙ্গুর অর্থনীতি বা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে ভূমিকা রাখবে এই বাজেট, আপনি কি মনে করছেন? আপনি তো অনেকগুলো বিশেষণ ইতিমধ্যে ব্যবহার করলেন, কিন্তু আমার ব্যবহার করার সুযোগ সীমিত হয়ে গেল। আমি আপনাদের বলি, সেটা হলো যে বাজেটটা তো একটা বিশেষ প্রেক্ষিতে রচিত হচ্ছে। আমি সেটা হলো যে দেশের ভিতরে অতিমারি চলছে, দ্বিতীয় ধাক্কা চলছে এবং তৃতীয় ধাক্কাও আসার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতিও খুবই অনিশ্চিত ভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তো কথা হলো যে সেই রকম একটা পরিস্থিতিতে যখন বাজেট তৈরি হয় তখন আমরা যে সমস্ত বিষয়কে বিবেচনার ভিতরে দেখতে চাই সেগুলি পেলাম কিনা। আপনি দেখুন পুরো বাজেটের ভিতরে একটি মাত্র লাইনের উল্লেখ আছে যে আমরা দ্বিতীয় ধাক্কার ভিতর দিয়ে যাচ্ছি, তারপরে ওটার কোনো মূল্যায়ন, ওটার পরিণতি, ওটার তাৎপর্য, ওটার অভিঘাত কিছুই এটার ভিতরে কথা নাই। পুরো বাজেটটা লেখা হয়েছে সম্ভবত ডিসেম্বর মাসের, বা যে পরিসংখ্যান গুলো হয়েছে এটা ডিসেম্বর মাসের দিকে, সেহেতু দ্বিতীয় ধাক্কা সম্বন্ধে এটার কোনো সংবেদনশীলতা সেই অর্থে নাই, তৃতীয় ধাক্কা তো নেই। এবং গত বছরও যেটা ছিল যে এটা খুব দ্রুতই কেটে যাবে, এক ধরনের উচ্ছ্বাস সেইটাও এই বছরে গেছে। শুধু এই যায়নি, আপনাদের আমি সাধারণভাবে বলি, এই সময়কালে ধরুন বাংলাদেশে যদি 24% মানুষ গরিব থেকে থাকে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী, আমরা সকলেই বলেছি যে এটা 30 থেকে 40% পর্যন্ত মানুষ দরিদ্র হয়ে যেতে পারে। অথচ আপনি যদি বাজেট বক্তৃতা দেখেন, ওটা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার আকাঙ্ক্ষার চেয়েও আরো উচ্চ আকাঙ্ক্ষা ওখানে ব্যক্ত করা হয়েছে। মনে হয়েছে, আমার মনে হয় আমরা ভিন্ন দেশে বসবাস করি এই সমস্ত সংখ্যা দেখলে পরে। আর দ্বিতীয়ত আমি আপনাদের বলি, গত অর্থ বছর ছিল সাম্প্রতিককালে, বিশেষ করে গত 5 বছরের ভিতরে দুর্বলতম অর্থ বছর। এখানে ব্যয় 15% নিচে নেমে গেছে, তার আগের বছরে যে 15% নিচে ছিল জিডিপি, সেই তার চেয়েও নিচে নেমে গেছে। কিছুটা হয়তো রাজস্ব আদায়ের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করেছি, আমি এনবিআর কে কিছু অভিনন্দন দিব, আর অন্যান্য পদক্ষেপ যেগুলি সেগুলি বলেছি। কিন্তু ব্যয়ের ক্ষেত্রে স্বাস্থ্য খাতে যেই চরম দুরবস্থা চলছে সেটাকে উন্নত করার ক্ষেত্রে সুনির্দিষ্ট পদক্ষেপ নেই। আর গরিব মানুষের যে সাহায্যের কথা বলা হয়েছে সেটা প্রয়োজনের তুলনায় আমাদের দেশের সংগতির তুলনায় অনেক কম। আমি আপনাকে একটা উদাহরণ দিলেই আপনি বুঝবেন। এটা হলো যে 14 লক্ষ নতুন মানুষ আমাদের দারিদ্র বিবেচনায় আমাদের এই সুরক্ষার ভিতরে আসবে, মানে যে সেফটি নেটের ভিতরে। কিন্তু দেখেন সবচেয়ে বড় যে দুস্থ গোষ্ঠীটা আছে সেটা হলো নারীরা, পরিত্যক্ত নারী ইত্যাদি যে সমস্ত শব্দ ব্যবহার করা হয়, তাদের দেওয়া হবে কিন্তু সে 500 টাকা, কারোর কিন্তু মাথা পিছু টাকা বাড়ানো হয়নি। আপনি দেখেন যে ওই 500 টাকা যদি হয়, উপজেলার সংখ্যা বাড়ানো হয়েছে। হ্যাঁ, উপজেলার সংখ্যা শুধু বাড়ানো হয়েছে, উপজেলার সংখ্যা বাড়ানো হয়েছে, মানুষের আয় মাথা পিছু বাড়ানো হয়নি। মাথা পিছু যদি আপনি না বাড়ান, আমার মাথা পিছু এই মুহূর্তে জীবন ধারণের জন্য 1800 টাকা দরকার করে। আর আপনি যদি এই গরিব মহিলাদের কথা বলেন, ভারতবর্ষে তাদের দেওয়া হয় বাংলাদেশি টাকায় 1000 টাকা করে।
তো আমি যদি ভারতবর্ষের মাথাপিছু আয়ের চেয়ে উঠে থাকি, তাহলে আমার বাংলাদেশের গরিব কেন ভারতের গরিবের চেয়ে কম পায়? এটা তো সাধারণ ন্যায্যতার বিষয়। এইটি একটা গুণগণ মানসম্পন্ন একটা মূল্যায়ন আমি এখানে দেখিনি। আমি শুধু সেই জায়গাটাতেই হতাশা ব্যক্ত করছি যে চিন্তা অনেকখানি কর ছাড়ের ক্ষেত্রে আছে, এবং যে কর ছাড় দেওয়া হয়েছে সেটা প্রয়োজনীয় ছিল বলে আমি মনে করি। সেটাতে আমি জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জানাই। এবং কিন্তু সেটার ভিতরে আপনি দেখবেন ব্যবসা যতখানি পেল, গরিব মধ্যবিত্ত পেল না। আমি একটা উদাহরণ দিই, আয়করের ক্ষেত্রে আপনি নতুন পরিবর্তন হননি, কিন্তু আপনি তো স্বাস্থ্যের জন্য তো যে ব্যয়, এখানে একটা ছাড় দিতে পারতেন যে স্বাস্থ্য খাতে যে ব্যয়টা হচ্ছে সেটাকে আমি করের আওতায় রাখবো না, ব্যক্তি পর্যায়ে রাখি। সে তার শিক্ষার অন্যান্য ব্যয়কে আপনি এখানে ছাড় দিতে পারতেন। সেই জায়গাটাগুলোতে ছাড় যেভাবে আসেনি, যতখানি অন্য জায়গায় এসেছে আমি মনে করি। ধন্যবাদ। জি ডক্টর দেবপ্রিয়, আপনার কাছে আরও শুনতে চাই। আমরা এরই মধ্যেই জেনে গেছি যে আসলে এবারের বাজেটে আমরা দেশীয় প্রতিষ্ঠানকে বা দেশীয় শিল্পকে সুরক্ষায় বেশ কিছু ছাড়ের বিষয় আসলে লক্ষ্য করেছে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায়। নিহাত কবির, আপনার কাছে আসতে চাই, একজন ব্যবসায়ী হিসেবে আসলে এবারের বাজেটকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এবং আপনাদের দীর্ঘদিনের একটি দাবির জায়গা ছিল যে কর্পোরেট কর কমার যে দাবি, সেটি কিন্তু আমরা লক্ষ্য করলাম যে কমানো হলো শেষ পর্যন্ত, অল্প হলেও 2% বা 2.5%। মোটা দাগে এবারের বাজেটের এই পরিবর্তনটাকে কিভাবে দেখছেন এবং ব্যবসায়ী হিসেবে আসলে বাজেটটাকে কতখানি ব্যবসা বান্ধব মনে করছেন? জি, অনেক ধন্যবাদ সবাইকে, সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনি জানেন যে এমসিসিআই কিন্তু বাজেটের পরের দিন একটু বিস্তারিত বিশ্লেষণ করে তাদের অভিমতটা দেয়। তাৎক্ষণিকভাবে যেটুকু দেখেছি তাতে আমার মনে হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে এবং বিশেষ করে বিগত 1 বছর অধিক সময় ধরে যে করোনার অতিমারির যে অভিঘাত আমাদের অর্থনীতিতে পড়েছে, সেটার বিবেচনায় আমি কিন্তু মনে করি যে এটা একটা অর্থনীতি বান্ধব এবং ব্যবসা বান্ধব সাহসী বাজেট, একটা ফরওয়ার্ড লুকিং বাজেট। কারণ আমি সত্যিকার অর্থে আশা করিনি যে যেখানে আমাদের অর্থনীতিতে এরকম একটা মন্দা আমরা দেখেছি, বিশ্ব অর্থনীতিতে আমরা মন্দা দেখেছি, যে সেখানে আমরা বহু বছর ধরে যে কর কমানোর কথা বলে আসছি, করের হার কমানোর কথা বলে আসছি, এটা যে এই বছর করা হবে এটা সত্যিকার অর্থে আমি আশা করিনি। তবে একটা কথা বলবো যে করের হারগুলো কমেছে, এটা অত্যন্ত একটা ভালো জিনিস, এবং এই ধারা চলতে থাকলে আমাদের যে রিজনালি আমরা হয়তো একটা কম্পিটিটিভ ট্যাক্স লেভেলে পৌঁছে যাব। কিন্তু এটা যে কর প্রশাসন যে এটা ইমপ্লিমেন্ট করার ব্যাপারে, সেখানে সবসময় একটা প্রশ্ন থেকে যায়। এবং যে পরিমাণ আমরা দেখি যে কাগজে কলমে কর দিয়েছে, সেখানে হয়তো আপনার ডিসঅ্যালায়েন্সেস এগুলো সেগুলো খাতে অনেকটা বাড়িয়ে নিলে সেখানে অ্যাকচুয়াল ইনসিডেন্স অফ ট্যাক্সটা কিন্তু একই থেকে যাবে বা হয়তো একটু বেরোয় যেতে পারে। তো আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে যে উদ্দেশ্যে কর ছাড়গুলো দেয়া হয়েছে, অর্থনীতিতে গতি ফিরিয়ে আনার জন্য, ব্যবসা যারা করবেন তাদের হাতে যেন শুরুতেই অগ্রিম কর কেটে নেওয়া, অগ্রিম ভিএটি কেটে নেওয়া, এগুলো করে টাকা যেন কমে না যায় ব্যবসার জন্য, সেটা করা হয়েছে। এবং সেটা আমি মনে করি যে অত্যন্ত ভালো পদক্ষেপ। কিন্তু আমি আরেকটা জিনিসও মনে করি যে সামাজিক সুরক্ষার খাতে প্রত্যেকের মাথাপিছু যে ব্যয়টা ছিল সেটা বাড়ানো না হলেও যে বলয়টা বাড়ানো হয়েছে, যে আরো 14 লক্ষ ব্যক্তিকে এর মধ্যে আনা হয়েছে, এটা একটা ভালো পদক্ষেপ। স্বাস্থ্য খাতেও যে বেড়েছে বরাদ্দ, সেটাও ভালো। কিন্তু সবচেয়ে শেষে সবকিছুর শেষে আসে যে আমাদের চ্যালেঞ্জটা থেকে যায় ইমপ্লিমেন্টেশন। কাজেই যে লক্ষ্য নিয়ে এবার বাজেটটা করা হয়েছে, টু ব্রিং ব্যাক দ্য ইকোনমি, সেটার জন্য ইমপ্লিমেন্টেশনটার জায়গায় কিন্তু সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। বাহুল্য ব্যয় যেন না হয়, এবং ব্যয় যেভাবে হবে ব্যয়ের গুণগত মান যেন নিশ্চিত করা হয়। এটা কিন্তু আমরা করোনার সময় দেখেছি যে যেখানে যেখানে এই গভর্নেন্সের অভাবটা আছে, সেটা কিন্তু খুব প্রকটভাবে উঠে এসছে। এই সামনের বছর আশা করব যে সেখানে যেন সরকার খুব শক্তভাবে নজর দেন। জি, নিশ্চয়ই নিহাত কবির, এবারের বাজেট নিয়ে আসলে আমরা ব্যবসায়ী মহল থেকে এক ধরনের ইতিবাচক মনোভাবই লক্ষ্য করছি। বিভিন্ন ব্যবসায়ীর প্রতিক্রিয়া আমরা এরই মধ্যেই বিভিন্ন গণমাধ্যমে পেয়েছি। এ পর্যায়ে জনাব একে আজাদ, আপনার কাছ থেকেই জানতে চাইবো যে মোটা দাগে বাজেটের যে তথ্য পরিসংখ্যান এরই মধ্যে আসলে জেনে গেছেন, সব কিছু ঘাটতির পরিমাণ, রাজস্ব লক্ষ্য এবং যে বিভিন্ন রকমের কর ছাড় দেশীয় পণ্যের বা শুল্ক সংক্রান্ত যে বিষয়গুলো এবারে করা হয়েছে বা রেয়াতি যে সুবিধাগুলো দেয়া হয়েছে,
বিশেষ করে অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে যে একটি জোর দেওয়ার কথা বলা হয়েছে, সার্বিকভাবে আপনি একজন ব্যবসায়ী হিসেবে বাজেটটিকে কতখানি বাস্তবায়নযোগ্য বা ব্যবসা বান্ধব মনে করছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই করোনার পরিস্থিতি যে বাজেট দিয়েছে, আমি ফাইন্যান্স মিনিস্টার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উনি চেষ্টা করেছেন ব্যবসার গতি বাড়াতে, কিন্তু কতটুকু আমরা সক্ষম হব এটা আমি তুলে ধরবো। দেখুন, আমাদের দেশে টোটাল আমদানি হচ্ছে $45 বিলিয়ন, আর তার বিপরীতে আমরা রপ্তানি করি $33 বিলিয়ন। এই যে বিরাট একটা গ্যাপ, বাকি গ্যাপটা পূরণ হয় ওয়েজার্নারের ডলার দিয়ে, সেই যে আমরা পাই সেটা থেকে আমরা আমদানি করি। তো এই আমদানি থেকে আমদানি নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার জন্য ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে যে ছাড় দেওয়া হয়েছে, তাতে আমাদের বেশ কিছু ইন্ডাস্ট্রি আমি মনে করি আমদানি থেকে কমিয়ে তারা ডোমেস্টিক চাহিদা মেটাতে পারবে এবং আমাদের বেশ ফরেন কারেন্সি সাশ্রয় হবে এবং কর্মসংস্থান বাড়বে। এক, দ্বিতীয়ত আমাদের ব্যারিস্টার নেহাত কবির কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, আমাদের পট সারের একটা দীর্ঘদিনের দাবি, এটা সরকার করেছে, এটা জন্য সাধুবাদ জানাই। কিন্তু সবচেয়ে আরেকটা হচ্ছে যে মোবাইল ফোনের উপরে থেকে যে মোবাইল ডিজিটাল পেমেন্ট ব্যাংকিং এর উপরে যে 7.5% কর দিয়েছে, এইটা কিন্তু প্রত্যাশিত না। এখন এই জায়গা থেকে আমি মনে করি এটা প্রত্যাহার করা উচিত। পাশাপাশি এই করোনার কারণে ফার্স্ট এবং সেকেন্ড ওয়েভে বেশ কিছু কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক তারা চাকরি হারিয়েছেন। বেশ কিছু ইন্ডাস্ট্রি বসে গেছে, দোকানপাট বন্ধ হয়ে গেছে। তাদেরকে চাকরি ফিরে পাবার এবং কারখানা বা দোকানপাট খোলার ব্যাপারে কোনো পরিকল্পনা বাজেটে নেই। পার্শ্ববর্তী দেশে ইদানিং এই বাজেটে 2% ইন্টারেস্টে লোন দিচ্ছে, যে কেউ যদি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই লোন নিতে পারবে। এবং বাংলাদেশ তাদের সেন্ট্রাল ব্যাংক তার দায়িত্ব নিচ্ছে, ব্যাংকে বলা হচ্ছে তুমি টাকা ডিসবার্স করো, রেসপন্সিবিলিটি বিলংস টু সেন্ট্রাল ব্যাংক। এখানে আমাদের যে স্টিমুলাস প্যাকেজটা দিয়েছে, এটা পুরো দায়িত্ব সেন্ট্রাল ব্যাংক দিয়েছে আমাদের ব্যাংকের উপর, যার জন্য ব্যাংকগুলো বড় কারখানা যাদের কোনো ওভারডিউ নাই তাদেরকে শুধু পেমেন্ট করেছে, কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, যাদের একটি ওভারডিউ পেমেন্ট আছে, তারা কিন্তু এই স্টিমুলাস প্যাকেজের সুযোগটা পায়নি। তা আমি মনে করি এই বাজেটে এরকম একটা থোক বরাদ্দ থাকা উচিত, যাতে করে আমাদের যারা শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী চাকরি হারিয়েছেন তাদেরকে চাকরি ফেরত পাওয়ার জন্য সেই কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠান যাতে আবার চালু করতে হবে, তার একটা সুযোগ দেওয়া উচিত। এক। 2 নম্বর হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী 100টি স্পেশাল ইকোনমিক জোন সারা বাংলাদেশের প্রকল্প হাতে নিয়েছেন, তার 10টির কাজ শেষ হয়ে গেছে। সেই 10টিতে কিন্তু কোনো বিনিয়োগ ওইরকম হারে 1-2টা ইন্ডাস্ট্রি চালু হয়েছে যারা বিদেশিরা করেছে, কিন্তু দেশীয় ইন্ডাস্ট্রিরা এখনো ওখানে বিনিয়োগ করতে পারছে না। তো সেই এত বড় বিনিয়োগ, সেই বিনিয়োগে যদি দেশীয় উদ্যোক্তারা সেখানে বিনিয়োগ না করে তাহলে কর্মসংস্থান হবে না। এই করোনার মধ্যে ঝুঁকি নিতে হলে আমাদের বাজেটে ওই ধরনের একটা লুক্রেটিভ আমার মনে হয় একটা থাকা দরকার, প্রস্তাবনা থাকা দরকার, গভর্নমেন্টের বাজেট থাকা দরকার, যেখান থেকে মানুষ উৎসাহিত হয় নতুন করে বিনিয়োগ করার জন্য। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ জনাব এ কে আজাদ। আমরা আসলে বিনিয়োগ কর্মসংস্থান নিয়েও আপনাদের কাছ থেকে বেশ কিছু মূল্যায়ন জানতে চাইবো। এই পর্যায়ে ডক্টর দেবপ্রিয়র কাছে আরেকবার আসতে চাই। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আমরা মোটা দাগে মহামারীকালীন সময়ে আসলে জিডিপি প্রবৃদ্ধি নিয়ে যেন উচ্চাভিলাষ না করেন, নানা মহল থেকে, অর্থনীতিবিদ থেকে বলা হচ্ছিল, এবং আমরা দেখলাম যে 7.2% একটি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে এই সময়েও। এই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাকে নিয়ে আপনার একটু মূল্যায়ন জানতে চাইবো, পর্যবেক্ষণ জানতে চাইবো। জি ডক্টর দেবপ্রিয়, একটু আনমিউট করে যদি বলেন, আমরা শুনতে পাচ্ছি না, আনমিউট করে যদি কথা বলেন। জি ধন্যবাদ আপনাকে। আমি খুব মনোযোগ দিয়ে নিহাদ এবং পরবর্তীতে আজাদ ভাইয়ের কথা শুনলাম, এবং আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমি ওনাদের বক্তব্যের উপরেও কিছু বলতে চাই আর কি। আপনি প্রথমে আপনাকে আমি প্রবৃদ্ধির হিসাব করি। বাংলাদেশের প্রবৃদ্ধি তো এখন সুতা কাটা ঘুড়ির মতো, বুঝেছেন? এটার সাথে, এই প্রবৃদ্ধির হিসাবের সাথে বাস্তবতার কোনো মিল নাই। যে উনি এখন যদি আপনি দেখেন 3 নম্বর যে সারণী আছে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার ভিতরে, সেখানে যে প্রবৃদ্ধির হার দেওয়া আছে 6.2% গত বছরের, যেটা বাংলাদেশের সাম্প্রতিকতম ইতিহাসে সবচেয়ে দুর্বলতম অর্থ বছর গেছে আমি এখনো মনে করি।
এবং বিশেষ করে সরকারি ব্যয়ের দৃষ্টিভঙ্গি থেকে। সেখানে আপনি 6.2% দিয়েছেন। 2019-20 চেয়ে গত বছর অর্থ বছরে বিনিয়োগ নাকি 23 থেকে 24% বেড়ে গেছে। ওনারা তো এই মুহূর্তে আজাদ ভাই, নিহাদ, ওনারা তো মানে উদ্যোক্তাদের নেতা, ওনারা বলতে পারবেন যে আসলে গত অর্থ বছরে বিনিয়োগ আসলেই বেড়েছে কিনা। আমি সরকারি হিসাবে দেখছি যে ব্যক্তি খাতে ঋণ প্রবাহ যেখানে 16% উপরে হওয়ার কথা ছিল, সেখানে 8% হয়নি। যেখানে পুঁজি পণ্য আসার কথা ছিল, সেখানে ঋণের নেগেটিভের উপর -42% এর ওখানে গেছে। যদি কোয়ান্টাম ইন্ডেক্স অফ প্রোডাকশন দেখি, তাহলে আমি দেখি ক্ষুদ্র এবং মাঝারি শিল্প গড়ে ওঠেনি। শুধু আমি বুঝতে চাই বাংলাদেশে এই প্রবৃদ্ধির হিসাব কে করে, কোথা থেকে করে, এবং সেখানে খাতওয়ারি তাদের কি হিসাবের ভিত্তি। আমরা এখন দাবি করি যে এটাকে মুক্ত করে দেন, আমাদের এটা স্বচ্ছতা নিয়ে আসেন, তাহলে এই প্রবৃদ্ধির এই হিসাব খুবই একটা দুর্যোগপূর্ণ এবং বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। আমরা বলেছি যে প্রবৃদ্ধির হিসাবের চেয়ে অনেক বেশি হলো কোন গরুর কালো রং না সাদা রং দুধ দেয় কিনা হলো বড় বিষয়। সেহেতু কর্মসংস্থান যদি সৃষ্টি না হয়, তাহলে আমি এটা দিয়ে কি করব? আমরা বারবার বলেছি কর্মসংস্থানের তালিকা দেন। পুরো বাজেট বক্তৃতা পড়ে আপনি দেখবেন কোথাও কর্মসংস্থানের কোনো হিসাব নেই। শুধু এক জায়গাতে আছে সেরকম ভাবে, সেটা হলো 7 লক্ষ করে প্রত্যেক বছর প্রবাসী কর্মসংস্থান সৃষ্টি হবে 21 লক্ষ 3 বছরে, যেটা কিনা আপনার সরকারি যে 8ম 5ম বার্ষিক পরিকল্পনা তার চেয়েও 20% বেশি বলছেন। এইটা মানে হিসাবের তো কোনো সাথে মিলে না। কিন্তু আমি ওনাদের কাছে, উদ্যোক্তাদের কাছে জিজ্ঞেস করি যে এই যে প্রবৃদ্ধির হিসাব দেওয়া হয়, তার সাথে ওনারা যে বিনিয়োগের চিত্র তুলে ধরেন তা কতখানি সামঞ্জস্যপূর্ণ, এটা একটু আমাদের বোঝার ব্যাপার আছে। কারণ কর্মসংস্থানের সাথে আদৌ মেলে না এটা এই হিসাব। আর আপনি যেটা বলছেন, আমি আরেকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই বাজেটে আপনি যদি দেখেন, দেখুন আমরা তো সম্প্রসারণশীল অর্থনীতির কথা বলছি, চাহিদাকে আমরা চাঙ্গা করতে চাই। চাহিদাকে চাঙ্গা করার জন্য আপনি হয় একদিকে করবেন কি, যে এই যারা উদ্যোক্তা আছে তাদের কাছে বিনিয়োগযোগ্য সম্পদের পরিমাণ আপনি বাড়াবেন, করের ছাড়গুলো সেটার অংশ। আমি মনে করি যে করের ছাড় সম্বন্ধে ওনারা যে প্রশংসামূলক কথাগুলো বলেছেন, আমি ওগুলির সাথে একমত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন, এই করের ছাড়গুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক বড় উদ্যোক্তাদের জন্য। ওনারা যাদের কথা বলছেন এরা হলো প্রাতিষ্ঠানিক বড় উদ্যোক্তা, বাংলাদেশের 20% প্রতিষ্ঠানের জন্য পক্ষ থেকে বড় এরা। কিন্তু 80% অপ্রাতিষ্ঠানিক খাতের যে উদ্যোক্তা, যে লোকটা আমার ফুটপাতে ব্যবসা করতো, যে রেস্টুরেন্ট চালাচ্ছিল ছোট ছোট, যারা দেউলিয়া হয়ে গেছে, যারা ঋণের ভারে নুব্জ হয়ে গেছে, যারা ওয়্যার হাউসের জিনিস নিতে পারছে না, যে শ্রমিকের বেতন দিতে পারছে না, তার জন্য কি দিলেন? তার জন্য তো একটা ঋণ মকুফের ব্যবস্থা করলেন না। বললেন না তো যে এই যাদের ঋণ আছে তাদের আমি এককালীন ভাবে 2000, 3000, 10,000 টাকা করে ঋণ মকুফ করে দেবো। কেন তাদের সেই ব্যবস্থাটা হলো না? একই রকম ভাবে আমি ওনাদের বলি, সবশেষে ওনারা বলছেন বাস্তবায়ন। আরে বাস্তবায়নটা কি, কোন অংশটা বাস্তবায়ন? আপনি করের ছাড় দিয়ে বিনিয়োগযোগ্য সম্পদ যদি এক জায়গায় দেন, যেটা জরুরি, আমি এটা তো অমত করি না, কারণ কর্মসংস্থানের জন্য বিনিয়োগ দরকার, যদিও আমি অপ্রাতিষ্ঠানিক খাতকে গুরুত্ব সহকারে দেখি। কিন্তু আরেকটা বড় জায়গা আছে, সেটা হলো সরকারের ব্যয়। বাংলাদেশের সরকারি ব্যয়ে বাংলাদেশের দুস্থ মানুষের উপকার হয় বেশি। সরকারি ব্যয়ে যে হাসপাতালটা চলে, সেখানে হয়তো আপনি আমি যাই না, কিন্তু বাংলাদেশের আপামর সাধারণ মানুষ 80% ওইখানে যায়। সেই ব্যয়টা তো হচ্ছে না। যে সরকার 2 বছর ধরে স্কুল বন্ধ, যাদের যেই অনলাইনের পড়াশোনা করার কথা বলা হয়, আর এই 70% মানুষের যেখানে শিশুদের যার স্মার্টফোন নাই, যে ইন্টারনেটের গিগাবাইট কিনতে পারে না, তার কি পড়াশোনা গত 2 বছর যাবত? আপনি এই করোনার এই পরিকল্পনার ভিতরে ওই শিশুদের আপনি কেমন করে স্কুলে নিয়ে যাবেন? যে মেয়েগুলো ঝরে পড়লো, বাল্য বিধবাও হয়ে গেল, তাকে কিভাবে নিয়ে আসবেন? এই বছরে যে খাওয়া কমিয়ে 1 বেলা খেয়ে 2 বেলা খেয়ে যারা পুষ্টিহীনতায় গেল, তার জন্য কি পুষ্টি কার্যক্রম দিবেন? সেই করোনাকে কেন্দ্র করে তো সেরকম কোনো কর্মসূচি দেখলাম না। এইটি হলো আমার আক্ষেপ, যে আপনি উচ্চবিত্ত উচ্চ মহলের ব্যবসা বান্ধব হয়তো হয়েছে বাজেট, কিন্তু সাধারণ মানুষের 80% এই করোনাতে যে বেকার, খাদ্যহীন, কর্মচ্যুতি এবং তার যে স্কুল বন্ধ, স্বাস্থ্য, তার জন্য আপনি কোনো ধরনের কোনো রহমত আপনি করেছেন না। জি ডক্টর দেবপ্রিয়, বিশেষ করে এসএমই নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছিল, যারা সিএসএমই নিয়ে কাজ করে তাদের জন্য আসলে বাজেটে কি ধরনের না, এসএমইর আপনি যদি একটা, আমি বড় যেমন আমি একটু সুনির্দিষ্টভাবে বলছি না, এখানে ব্যবসায়িক নেতৃবৃন্দ আছেন, ওনারাই ভালো বলতে পারবে। যেমন একক ব্যক্তির প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, আমি মনে করি এটা খুব ভালো কাজ হয়েছে। যারা একক মালিকানায় যে প্রতিষ্ঠানগুলো যেখানে আছে, আপনি অন্যান্য আপনি যদি মনে করেন যে, কিন্তু আমি কি রকম আমি কি হলে আপনাকে কি বলতাম? আমি বলতাম পৃথিবীতে যেমন
রোল, মানে আপনি রোলের উপরে, মানে পে রোলের উপরে যেরকম ভাবে ট্যাক্স ছাড় দেওয়া হয়, আমি সেরকমতে যেতাম। অর্থাৎ কি, আপনি যদি 10টা নতুন কর্মসংস্থান সৃষ্টি করেন, তাহলে আপনি এদের লোকদের আপনি কি ধরনের ছাড় দিবেন? মানে কর্মসংস্থানের সাথে আপনি কর রেয়াতকে যুক্ত করে দেখা উচিত ছিল, বুঝেছেন? কারণ এখন কি হয়েছে আপনাকে আমি বলি, আপনি যে ছাড়টা দিলেন তার ফলে হয়তো তার মুনাফা বাড়বে, কিন্তু তার অর্থ এই না যে এটা থেকে কর্মসংস্থান অবশ্যই সৃষ্টি হবে, এর কোনো নিশ্চয়তা নেই। ধরুন আমি আরেকটা উদাহরণ দিই, আপনি শিক্ষা খাতে ব্যক্তি বিশ্ববিদ্যালয়গুলোকে ছাড় দিলেন করের ক্ষেত্রে 15-17, এর অর্থ কি এই যে ছাত্রদের শিক্ষা ব্যয় কমবে? ওইটা যে শিক্ষা ব্যয় যে ব্যবহৃত হবে এই নিশ্চয়তা কে দিবে? এই সংযোগগুলোকে আমাদের চিন্তা করে করে করার বিষয় ছিল বলে আমি মনে করি। আমি এই জায়গাটাতে বলি, যেহেতু সরকার এটাকে অস্বীকারের মনোভাবে থাকে যে একটা অতিমারি চলছে, এবং এটা তো সরকারের দোষ না, এটা তো পৃথিবীব্যাপী চলছে, এটাকে কেন আমি সমালোচনার দৃষ্টিতে দেখবো? এটাকে মোকাবেলা করার জন্য যে সৃষ্টিশীলতা, যে উদ্ভাবনী দরকার, সেই উদ্ভাবনীটা যতখানি আমরা কর রেয়াতের ক্ষেত্রে দেখিয়েছি, সাধারণ মানুষের জন্য ব্যয়ের ব্যবহারের ক্ষেত্রে অতখানি দেখাতে পারিনি। জি, ডক্টর দেবপ্রিয়, আমরা আপনার কাছে আবারও আসবো। নেহাত কবির, আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে সিএসএমই বা এসএমই যারা রয়েছেন, আসলে এবারের বাজেট নিয়ে আমরা ব্যবসায়ীদের প্রতিক্রিয়া পেয়েছি, এর মধ্যেই বড় ব্যবসায়ী বা স্বনামধন্য ব্যবসায়ীরা যারা ব্যবসা বান্ধব বাজেট বলছেন। আসলে ছোটদের জন্য কেমন হলো বাজেটটি? আপনি সার্বিকভাবে আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয়? দেখুন, একটা জিনিস এখানে কিন্তু লক্ষ্য করতে হবে, যেটা দেবপ্রিয়দা বললেন যে পরিসংখ্যান, তার দৃষ্টিতে পরিসংখ্যান এগুলো অনেকগুলো আমরা যে স্টেটমেন্ট করছি সেগুলোকে সাপোর্ট করে না, কিন্তু পরিসংখ্যান কিন্তু আমাদের ফর্মাল ইকোনমিকে ধরেই হয়, এবং আমাদের ইকোনমির একজন স্বনামধন্য অর্থনীতিবিদের সামনে এটা বলতে আমার একটু ভয় হচ্ছে, কিন্তু আমরা যে পরিসংখ্যান ক্যাপচার্স দ্য ফর্মাল ইকোনমি, কিন্তু আমাদের যে ইনফর্মাল ইকোনমিতে কিন্তু আমাদের অর্থনীতির 80-85%। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা আমাদের সব যে পলিসি গুলো হয় তাতে আমরা একটা এক্সপোর্ট বায়াস দেখি, রপ্তানিমুখী শিল্পের প্রতি একটা কিছুটা বায়াস দেখি। সেখানেও কিন্তু রপ্তানিমুখী শিল্প আমার অর্থনীতির 15% বা তার আশেপাশে, বাকিটা কিন্তু আমার দেশীয় অর্থনীতি। এবং দেশীয় অর্থনীতিতে বড় শিল্প যেগুলো, সেগুলো কিন্তু কোনো ভ্যাকিউমে কাজ করে না, তাদের সাপ্লাই চেইনে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প সবই থাকে, মাইক্রো ইন্ডাস্ট্রিও থাকে, এবং তাদের এই শিল্পগুলোতে যারা কাজ করেন তাদের একটা বলয় থাকে, তাদের যে এক্সপেন্ডিচার গুলো হয় সেই এক্সপেন্ডিচার গুলোও কিন্তু এই কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, আমরা যেটাকে বলি কটেজ মাইক্রো স্মল ইন্ডাস্ট্রি, সিএমএস এ যায়। একটা জিনিস আমি এখনই বলে নিতে চাই যে আমি বহু বছর ধরে বলে আসছি যে আমাদের নীতি সহায়তার ক্ষেত্রে সিএমএস কে মিডিয়াম থেকে আলাদা করে ফেলা উচিত। আমরা যে এসএমই বলি, এম এর পর্যায়ে কিন্তু আমাদের দেশের অনেক বড় বড় শিল্পই কিন্তু বাংলাদেশ ব্যাংকের ডেফিনিশন অনুযায়ী এম এ পড়ে যান, এবং কিন্তু এই নীতি সহায়তা গুলো তাদের দিকে টার্গেট করে করা হয়, তারা পেয়ে যান এগুলো, সেখানে সি এম এবং এস সেগুলো পান না। আরেকটা জিনিস আমি বলতে চাই যে গত বছর থেকে কিন্তু আমরা বিশেষ করে এমসিসিআই থেকে অন্যান্য চেম্বার গুলো থেকে বলে আসছি যে যে ঋণ সহায়তা গুলো, স্বল্প সুদে যে ঋণ সহায়তা গুলো শিল্পকে দেওয়া হয়েছে তার একটা কন্ডিশন থাকা উচিত ছিল জব রিটেনশন। দেবপ্রিয়দার জব ক্রিয়েশন বললেন, আমি অত দূরে যাচ্ছি না, আমাদের একটা সামর্থ্যেরও সীমাবদ্ধতা আছে, কিন্তু জব রিটেনশনের সঙ্গে এর সম্পর্ক থাকা নিঃসন্দেহে উচিত ছিল, এবং এখনো এর অনেকটা অর্থ ব্যয়িত হয়নি। যারা কটেজ মাইক্রো স্মল তারা এটা হাতে পাননি, তাদের কাছে এটা পৌঁছে দেওয়ার, এই যে প্রণোদনাগুলো এগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা উচিত, এবং এই সেকেন্ড ওয়েভে প্রয়োজনে আরো প্রণোদনা দেওয়া উচিত। আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিনিয়োগ কিন্তু শুধু কর ছাড়ের উপরে নির্ভর করে না, বিনিয়োগ নির্ভর করে একটা দেশের সামগ্রিক ব্যবসা পরিস্থিতির উপরে, সেখানে ব্যবসার সামগ্রিক ব্যয়, সেখানে ব্যবসা করা কতটা সহজ তার উপরে নির্ভর করে। আমার ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন যে ব্যবসা ছেড়ে দিতে চান, ম্যানুফ্যাকচারিং ছেড়ে দিয়ে আমরা ট্রেডিং এ চলে যেতে চাই। তো সেই জিনিসগুলো কিন্তু দেখতে হবে, এবং কর্মসংস্থান যদি করতে হয়, আমার ইনফর্মাল সেক্টরে যে 75-80% লোক আছেন, আমার হসপিটালিটি সেক্টর, রাস্তার পাশের চায়ের দোকান বলুন, আমার ট্রান্সপোর্ট সেক্টর বলুন, অন্যান্য অনেক ইনফর্মাল সেক্টর যেগুলো রয়েছে, সেখানে কিন্তু আমার ডোমেস্টিক ইন্ডাস্ট্রিতে আপনি শিল্প, ম্যানুফ্যাকচারিং বলুন, কৃষি বলুন, সার্ভিস ইন্ডাস্ট্রি বলুন, সেখানে নজর দিতে হবে। ফাইনালি আজাদ ভাই একটা কথা বলেছিলেন, আমি এটা আরেকটু
ব্যাখ্যা করে বলতে চাই যে এমএফএস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের উপরে 7.5% আরো কর বাড়িয়ে দেওয়ার জি। প্রস্তাব করা হয়েছে। আমি আপনাদেরকে পরিসংখ্যানের কথায় যখন বলি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করেন এদেশে 10 কোটির উপরে লোক, যেখানে একটা ম্যাচিওর, অথচ বছর 10 ধরে ইন্ডাস্ট্রি চলছে, যেখানে একটা ম্যাচিওর ইন্ডাস্ট্রি ব্যাংকিং, তার একটা ক্ষুদ্র অংশ মাত্র, বাংলাদেশের পপুলেশনের একটা খুব ছোট অংশই কিন্তু ব্যাংকড পপুলেশন। সেখানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের উপরে যে তারা 100 টাকা 2 টাকা করে নেন, 100 টাকা 2 টাকা তো রেভিনিউ, সেই টাকাটা কিন্তু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের পকেটে যায় না। এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের 70% অধিক সার্ভিস কিন্তু এখন অনেকটা বিনা পয়সায় দেওয়া হয়। এটা যদি এই ট্যাক্স বাড়ানো হয় তো কি হবে? এই সেক্টরটাকে ডেভেলপ জি। করার জন্য ব্যয় নিশ্চয়ই। সেটা সংকুচিত হবে এবং আমার দেশের সাধারণ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। নিশ্চয়ই। আপনি আমি হব না। জি, কেননা এটি আসলে সেটা- প্রান্তিক মানুষ আসলে এটি ব্যবহার করছেন, এর সুফল নিচ্ছেন। নেহাত কবির, আমরা একটা বিরতিতে যেতে হবে, আসলে আমাদের সময় হয়েছে। জনাব এ কে আজাদের কাছে আসবো বিরতির পরে। আমরা আসলে বিনিয়োগ কর্মসংস্থানের বিষয় নিয়ে সুনির্দিষ্টভাবে জানতে চাইবো। দর্শক, আমরা আজকে এই বিশেষ বাজেট আয়োজন জনতন্ত্র গণতন্ত্রে একটা বিরতি নিচ্ছি। ফিরছি একটু পর, আশা করি আমাদের এই আলোচনার সাথে থাকবেন। স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের এই বাজেট বিশেষ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বাজেটের বিভিন্ন সার্বিক বিষয়গুলো নিয়েই। এই পর্যায়ে জনাব এ কে আজাদ, বিরতির আগে আসলে আপনার কাছে আসতে চেয়েছিলাম। এই পর্যায়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে বিনিয়োগ এবং কর্মসংস্থান নিয়ে কথা হচ্ছিল। বিনিয়োগ কর্মসংস্থানের বিষয়টি নিয়ে বাজেটে আসলে কতখানি প্রতিফলন হলো, যে সুনির্দিষ্ট করে আসলে কর্মসংস্থানের যে চ্যালেঞ্জের কথা সবাই আসলে বাজেটের আগে বলছিলেন, সেটি আসলে বাজেটের মধ্য দিয়ে কতখানি রূপরেখা বাস্তবায়ন হবে বলে মনে করছেন? বাজেটের আগে আমরা বিভিন্ন মিটিং এ এনবিআর এর সাথে বা সরকারের সাথে আমরা বলেছি যে স্পেসিফিক একটা দিক নির্দেশনা বা থোক বরাদ্দ থাকা দরকার নতুন বিনিয়োগের জন্য। পাশাপাশি যারা স্টিমুলাস প্যাকেজ গুলো পায়নি, সেই স্টিমুলাস প্যাকেজ গুলো পেতে পারে, সহজীকরণ সেই নীতিমালাগুলো। কিন্তু সেই কোনোটাই এই বাজেটে আমরা দেখছি না। তবে আমার বিশ্বাস যে এখনো তো এই বাজেটে সরকার একটা থোক বরাদ্দ রাখবে এবং স্টিমুলাস প্যাকেজ যেটা রয়েছে অল্প 1/3 ডিস্ট্রিবিউশন হয়েছে, যেটা এসএমইর জন্য রাখা, সেটাকে আরো বাড়াবে এবং এটা যদি নীতি শিথিলতা করে এবং সরকার বা বাংলাদেশ ব্যাংক যদি দায়িত্ব নেয়, তাহলে ব্যাংকগুলো এটা ডিসবার্স করতে পারবে। কিন্তু যদি যেহেতু ব্যাংকের উপর টোটালি দায় দায়িত্ব দেওয়া আছে, এইভাবে থাকলে এই টাকাটা এসএমই যারা তাদের প্রাপ্য, যারা চাকরি হারিয়েছে, যেসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, তারা এই টাকাটা পাবে না। অতএব এই করোনার মধ্যে আমি মনে করি সরকার যে বাজেট দিয়েছে বেশ কিছু পজিটিভ অর্থাৎ নীতি সহায়তা দিয়েছে। আরো যদি কিছু সহায়তা দেয় তাহলে আবার ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াতে পারবে এবং যারা চাকরি হারিয়েছে তারা আবার চাকরিতে যোগদান করতে পারবে। নিশ্চয়ই। একই সঙ্গে একটু কি বলবেন কিনা যে কর্মসংস্থানের বিষয়টি নিয়ে, যে আমরা দেখছিলাম যে যুব কর্মসংস্থান কিন্তু আমাদের আসলে এই করোনার মধ্যে গত 1.5 বছর তো নতুন কর্মসংস্থান আসলে হয়নি। যুবকদের মধ্যে কিন্তু এক ধরনের হতাশার জায়গায় বরং তৈরি হয়েছে, নতুন নতুন কাজের ক্ষেত্র বন্ধ হয়ে গেছে। এই যে আমাদের যুব শ্রেণী, তাদের জন্য আসলে বাজেটে আসলে কি দেখছেন? আমি একটা চিত্র আপনাকে তুলে ধরবো। আজকে বাংলাদেশ ব্যাংকের যে স্টেটমেন্ট, তার আগে আমি বিবিএস পরিসংখ্যান ব্যুরো যেটা বের করে, সে তাতে আসছে প্রতি বছর 20 লক্ষ লোক নতুন কর্মসংস্থানে আসে। জি। এবং তার মধ্যে 10 লক্ষ লোক প্রাইভেট সেক্টরে এমপ্লয়মেন্ট হয়, 5 লক্ষ লোক বিদেশে যায় প্রতি বছর এবং 1,20,000 লোক সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ হয়। আপনি দেখেন এই করোনার কারণে গত 1.5 বছর যাবত এই সমস্ত ধরনের নিয়োগ বন্ধ। এবং একটা পিকচার যেটা আমি আমার কাছে আজকে আসে 27শে মে বাংলাদেশ ব্যাংকের যে পরিসংখ্যান, সেখানে দেখা যাচ্ছে প্রাইভেট সেক্টর যে লোন ডিসবার্সমেন্ট 8.79, এই 8.79 আর হলো গভর্নমেন্ট সেক্টরের লোন ডিসবার্সমেন্ট সেটা হচ্ছে 33.75 এবং গভর্নমেন্ট ওন এন্টারপ্রাইজ এগুলো আছে সেখানে 4.30। আর ক্যাপিটাল মেশিনারি, বাংলাদেশের যে ক্যাপিটাল মেশিনারি গত বছরের তুলনায় এই বছর 26% নেগেটিভ এবং শিল্পে ব্যবহৃত কাঁচামাল
এইটার পরিমাণ 7% নেগেটিভ। এই যে অর্থাৎ যে আমার যে শিল্পে গত বছর যে কাঁচামাল ব্যবহৃত হচ্ছে সেই কাঁচামাল ব্যবহৃত অর্থাৎ ইন্ডাস্ট্রিগুলো বসে গেছে বা পার্সিয়ালি বসে গেছে বা সম্পূর্ণ বসে গেছে, বসে গেলে তারা কর্মহীন হয়ে গেছে এবং ক্যাপিটাল মেশিন আসছে না। যেহেতু ক্যাপিটাল মেশিন আসছে না, তাহলে কর্মসংস্থান কেমনে হবে? এই পিকচার কিন্তু সরকারি পিকচার, বাংলাদেশ ব্যাংকের পিকচার। তো সেখানে যদি থাকে, তা আমি মনে করি সরকার এই ব্যাপারে একটা পজিটিভ দিক নির্দেশনা বাজেটে থাকা দরকার ছিল, সেটা নেই। জি, অনেক ধন্যবাদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আপনার কাছে আবারও আসতে চাই। মোটা দাগে এই বিনিয়োগ কর্মসংস্থানের কথা একটু আপনার কাছ থেকেও শুনতে চাইবো। যুব কর্মসংস্থানের বিষয় নিয়ে আপনি কর্মসংস্থানের কথা আপনি বলছিলেন, আমি ওটা নিয়ে আরেকটু বলি। জি জি, এটা নিয়ে আপনার কাছ থেকে আসলে আমি শুনতে চাইবো যে যুব কর্মসংস্থানের বিষয়টি নিয়ে। তো দেখুন, মানে যুব কর্মসংস্থানের একটা বড় সমস্যা হলো যে আসলে কত বেকার এর কোনো আমাদের এই মুহূর্তে হালনাগাদের কোনো তথ্য নেই। জি, কারণ 2015-16 শ্রম জরিপের পরে গত 5-6 বছরে কোনো ধরনের জাতীয় জরিপ হয়নি যার ভিত্তিতে আপনি এটা বলতে পারবেন। সেহেতু সরকার একটি অন্ধকার ঘরের ভিতরে বসবাস করেন যখন কর্মসংস্থানের বিষয়টি ওঠে। এইটা হলো প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো যে তার সেই হিসাবেও যদি ধরি, সেই হিসাবে দেখা গেছিল প্রতি 3 জনে একজন বেকার বাংলাদেশে। আর যে তিনজনে একজন বেকার আর বাকি যে 2 জন কাজ করে, তাদের ভিতরে প্রচ্ছন্ন বেকারত্ব কিন্তু 50% মতো। হ্যাঁ, অর্থাৎ তারা পূর্ণ সীমায় কাজ করে না। তাহলে এই সংখ্যাটাকে যদি আমি শিক্ষিত পরিবারে দেখি, তাহলে দেখি ওখানে যদি সাধারণভাবে গড়ে 3 জনে একজন হয়, এইখানে তাহলে দেখা যাচ্ছে যে ওখানে 4 জনে একজন হলে এখানে 3 জনে একজন বেকার। যত শিক্ষিত তত বেশি বেকার। এর ভিতরে ওই যে 20 লক্ষ হিসাব যেটা আজাদ ভাই বললেন, সেগুলি তো তারা আছে। এবং এই করোনা সময়কালে আমরা দেখেছি যে এই যুবকরা বিভিন্ন ধরনের অপ্রাতিষ্ঠানিক কাজ করতেন, বিভিন্ন টিউশন থেকে আরম্ভ করে অন্যান্য কাজকর্ম করতেন, নিজের শিক্ষা চালাচ্ছেন। তারাও এখন খুবই অসহায় অবস্থার ভিতরে আছেন, তাদের পরিবারগুলো খুবই বিপন্ন অবস্থার ভিতরে রয়েছে। তাহলে এরকম একটা সময় সরকার কি করতে পারত? আমার যেমন খুব আকাঙ্ক্ষা ছিল যে সামাজিক সুরক্ষা বলয় যেটা করা হচ্ছে তার ভিতরে আমাদের শিক্ষিত বেকার বা এমনি বেকার যুবকদের স্বনিবন্ধনের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটি তথ্য ভান্ডার সৃষ্টি করে তাদের আমরা এক ধরনের ভাতার আওতায় নিয়ে আসতে পারতাম। এবং তাহলে আমরা একটা হিসাবের মধ্যে থাকতাম যে শ্রমের বাজারের ভিতরে এই মানুষগুলো আছে, তাদের দক্ষতা এইরকম, তাদের প্রত্যাশা হলো মজুরির বা বেতন এত, এবং আমাদের যারা উদ্যোক্তা তারাও সেই বাজার থেকে সেই মানুষগুলো থেকে নিতে পারতো। দেখেছেন, এই যে উদ্ভাবনী চিন্তা করবে, একটু সাহসী চিন্তা করবে, এগুলি তো আমি দেখলাম না। এটা আমার একটা বড় সমস্যা। আমি আরেকটা জিনিস আপনাদের মনে করতে হলো যে বারবার আজাদ ভাই বললেন, নিহাত অবশ্য ওইটা শব্দটা উল্লেখ করেন নাই, থোক বরাদ্দ। থোক বরাদ্দ শব্দটাতে আমার ভয় লাগে, কারণ এখানে অনিয়ম অনিচার করার প্রক্রিয়া আমরা রাজনৈতিক আমল থেকে দেখে এসেছি। সেহেতু কে পায় আর কে পায় না পরে আর এটা ঠিক থাকে না। সেহেতু একটা নীতি শৃঙ্খলার ভিতরে আনতে হবে। নীতি শৃঙ্খলার একটা জায়গা কি, আমাদের অভিজ্ঞতা হলো বিশ্বব্যাপী যে বিশেষ করে উন্নত দেশে, সেটা হলো গরিব মানুষকে ঋণ দিয়ে উপকার করা যায় না। আরে ও তো এমনি ঋণে আছে, ও টাকা নিয়ে শোধ দিবে কি দিয়ে? ওর তো সেরকম আয়ও নাই। সেহেতু এখানে প্রত্যক্ষ আর্থিক সহায়তা ব্যতিরিকে অন্য কোনো ব্যাপার নাই। আপনাকে টাকাটা বাড়ি দিতে হবে যোগ্য পরিবারকে, এইটাই নিয়ম। এই যে যেরকম আপনি সেখানেও কিন্তু ডক্টর দেবপ্রিয়, সেখানেও কিন্তু আমরা দেখি যে ডেটাবেজের যে ঘাটতি, বিশেষ করে দরিদ্র মানুষের সংখ্যার ডেটাবেজের ঘাটতির তো সবচেয়ে বড় শিকার হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়। 50 লক্ষ পরিবারকে দিতেছে, 36 লক্ষের বেশি দিতে পারেন নাই, এবং আবার দিতে হচ্ছে ওই 36 লক্ষ পরিবারকে। তার মানে ওনাদের কাছে, যদিও আবার এই সময়কালে 40 লক্ষ নতুন গরিব হয়েছে বলে আমরা বলছি, দেখুন কিরকম বৈপরীত্যের সমাজে। আমি সাধারণভাবে যেটা বলতে চাই, প্রণোদনার ক্ষেত্রে আমি মনে করেছিলাম প্রত্যক্ষ আর্থিক সহায়তা সরকার বেশি বাড়াবে। আপনারা জানেন কত আর্থিক সহায়তা যাচ্ছে? 0.3% জিডিপি। এটা পুরো বাজেটের 1% না। তাহলে আপনি বলেন, এই এত বড় দেশের এত বড় বাজেট আমরা তৈরি করেছি, যেখানে 80% মানুষ এখন দুস্থ এবং বিপন্ন অবস্থার ভিতরে রয়েছে, 41% মানুষ দারিদ্র সীমার নিচে নেমে গেছে। তার জন্য আমি বাজেটের 1% বেশি প্রত্যক্ষ আর্থিক সহায়তা দিতে পারি না। তাহলে কি ধরনের মধ্যম এক দেশ আমি হলাম? আপনি আমাকে বলেন।
এবং আরেকটি বিষয় একটু সম্পূরক প্রশ্ন, যে মাথাপিছু আয় এই সময় বেড়েছে, এরকম একটি পরিসংখ্যান কিন্তু আমরা সাম্প্রতিককালে পাই। আমি তো আপনাদের বলেছি যে এই সমস্ত আয়ের হিসাব একটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে বিভ্রান্ত করা ছাড়া আর কোনো উদ্দেশ্য আমি দেখি না। ওনাদের মনে এমন ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দকে শান্তি দেওয়া হয় যে সবকিছু ঠিক আছে, আমি মনে করি ওনারা একটি ফাঁদের মধ্যে আছে। ওনাদের প্রত্যক্ষ বাস্তবতা সম্বন্ধে সম্যক জ্ঞান দেওয়া দরকার। কারণ বাংলাদেশে গত 1 বছরে বিভিন্ন স্বাধীন পেশাজীবী প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান করেছে, তারা পরিষ্কারভাবে দেখিয়েছে মানে দারিদ্র সীমার নিচে মানুষ 30 থেকে, যেটা 24% ছিল সেটা 30 থেকে 40%-এর ভিতরে আছে। এবং একই রকম ভাবে আপনি 2 কোটি মানুষের কর্মসংস্থান ঝুঁকির মধ্যে আছে, বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক খাতে। তো আমার কাছে তো আশ্চর্য লেগেছে দেখে, এগুলির তো কোনো বিবেচনায় এই প্রতিফলন আমি দেখি না। আমার কাছে মাঝে মধ্যে মনে হয়েছে আমরা বোধহয় দুই ব্যক্তি দুই দেশে বসবাস করি। আমি চারপাশে যে বাস্তবতা দেখি তার সাথে এই বাস্তবতার কোনো মিল নাই, যে বাস্তবতা ওখানে বলা হয়েছে। ডক্টর দেবপ্রিয়, বাজেটের সাথে রুড়ো কথা বলার জন্য ক্ষমা চাইছি। না, ডক্টর দেবপ্রিয়, বাজেটের সাথে আসলে সাধারণ মানুষের যে যোগসূত্র তৈরি করার জায়গা, বা আমরা সবসময় নানান রকম উদ্দীপনা দেখাই নানা মহলে, সেই সাধারণ মানুষের যোগাযোগ বা সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বা বাজেট নিয়ে তাদের মধ্যে আসলে উদ্দীপনা আমরা কিন্তু খুব বেশি কি লক্ষ্য করি না। আমি আপনাকে এই বিষয়ে আপনাকে বলতে চাই, আমি বারবার বলছি যে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে সম্ভাবনা আছে এবং আমরা এত কিছু অর্জন করেছি, এবং সেটা তো করেছি পরিশ্রমের ভিতর দিয়ে। যেটা আমরা তো কালো টাকা দিয়ে এটা অর্জন করি নাই, আমাদের তো শ্রমিক, কৃষক, রেমিটেন্স এদের কষ্টের ভিতর দিয়ে এই বাংলাদেশের অর্জন। তাহলে আপনাকে দেখতে হবে এই বাংলাদেশে এই মানুষগুলোকে বাজেট বাস্তবায়নের সাথে কিভাবে যুক্ত করবে, বুঝেছেন? এই উদ্ভাবনী পদক্ষেপই চাচ্ছিলাম। ধরুন আপনি স্বাস্থ্য খাত, তো আমার উপজেলাতে যে স্বাস্থ্য খাত আছে, যেখানে ডাক্তার থাকে না কিন্তু সরকার বেতন দিচ্ছে, যেখানে ওষুধ আছে যেটা পিছন দরজা দিয়ে বিক্রি হয়ে যাচ্ছে, যেখানে একটা সিট পাওয়ার জন্য ঘুষ দিতে হচ্ছে, সেই জায়গাতে যদি আমি, যারা এখানে স্থানীয় থাকে, তারা যদি এটার নজরদারি, জবাবদিহিতা এগুলি করতে পারে, টাকাটা এসছে খরচ হচ্ছে কিনা, তাহলে জনমানুষের অংশগ্রহণের ভিতর দিয়ে আপনি বাজেটের ভিতরে অর্থের একটা চাহিদা সৃষ্টি করতে পারবেন, আকাঙ্ক্ষা সৃষ্টি, মানুষকে যুক্ত করতে হবে। রাজনীতিবিদদের তো এটা করার কথা ছিল, হঠাৎ করে রাজনীতিহীন ভাবে আমরা কেমন যেন একটা প্রশাসনিক ব্যবস্থার ভিতরে ঢুকে গেছি, যেখানে আমাদের মানুষের ভূমিকাটা খুবই গৌণ হয়ে গেছে। জি, ডক্টর দেবপ্রিয়, অনেক ধন্যবাদ আপনার এই চমৎকার এবং ব্যতিক্রমী বিশ্লেষণের জন্য। আমরা নেহাত কবিরের কাছ থেকে একটু জানতে চাইব। নেহাত কবির, আসলে আমরা ব্যক্তিগতভাবে সংবাদকর্মী হিসেবে সংবাদ নিতে গিয়েও আমরা দেখতে পাই যে এই যে করোনাকালে বিপুল মানুষ আসলে কাজ হারিয়েছেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে রিপোর্ট করতে গিয়ে জেনেছি যে একই পরিবারের 2 জন সদস্য, একজন শিক্ষকতা করতেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, তার চাকরি হারিয়েছে, এবং আরেকজন সদস্য তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন, এবং তারা ঢাকা ছাড়তে বাধ্য হয়েছেন। পরবর্তীতে আমরা দেখেছি যে প্রায় 65 লাখ মানুষ, এরকম জরিপ যে বেসরকারি সংস্থা করেছে, ঢাকা ছেড়েছিলেন। তারা কিন্তু আসলে খুব বেশি ঢাকায় ফিরেননি। এই মানুষগুলো আসলে বাজেটের মধ্য দিয়ে তাদের জীবন মানের কি উন্নয়ন ঘটবে, একটু যদি নেহাত কবির আপনার কাছে শুনতে চাইব। দেখুন, এটা নিয়ে আজাদ ভাই বলেছেন, দেবপ্রিয়দাও বলেছেন যে বাজেটে কর্মসংস্থানের ব্যাপারে হয়তো আরো সুনির্দিষ্ট বরাদ্দ এবং সুনির্দিষ্ট পদক্ষেপের একটা দিক নির্দেশনা দেওয়ার একটা সুযোগ ছিল, সেটা এখনো শেষ হয়ে যায়নি। বাজেট চলাকালীন আমাদের এই বক্তব্যগুলো যদি নীতি নির্ধারকরা প্রণিধানযোগ্য মনে করেন, এবং আমি আশা করছি যে তারা করবেন, তাহলে এদিকে হয়তো তারা নজর দেবেন। বিশেষ করে আমরা যেহেতু ব্যবসা খাত থেকে বলছি, বিভিন্ন ব্যবসায় যে প্রণোদনাগুলো দেওয়া হয়েছে, আমি এখনো মনে করি যে সেগুলো দেওয়া উচিত একটা শর্ত সাপেক্ষে, যে জব রিটেনশন, সাধারণ আপনার অ্যাট্রিশন ছাড়া জব রিটেনশন সেখানে নিশ্চিত করতে হবে। আর আরেকটা হচ্ছে যে যারা চলে গেছেন সেখানে শিক্ষা খাতে তো একটা অসুবিধা এখনো রয়েই গেছে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তো পাঠাতে পারছি না সাহস করে স্কুল খোলা এখন। সেটা যখন পারবো তখন আবার স্কুলগুলো চালু হবে, আবার তারা আশা করছি যে তারা তাদের কাজ ফিরে পাবেন। ব্যবসাগুলোর ক্ষেত্রে আবারও বলছি যে ক্ষুদ্র কুটির শিল্প, মাইক্রো কটেজ, স্মল ইন্ডাস্ট্রি, এখানে আর আমি একটু আবারও আজাদ ভাইয়ের কথার সূত্র ধরে বলতে চাচ্ছি যে ব্যাংক খাতের মাধ্যমে এরা কখনোই অর্থায়িত হন না বেশিরভাগ কাজে। ব্যাংক খাতের মাধ্যমে তাদের হাতে প্রণোদনার অর্থ পৌঁছে দেওয়া যাবে না। সেখানে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিতে হবে যে অন্য যে সূত্রগুলো থেকে তারা অর্থায়িত হন তাদের মাধ্যমে অর্থ তাদের কাছে স্থানান্তর করার জন্য, এবং শুধু অর্থ না, যে নীতি সহায়তা গুলো লাগবে, ভ্যালু চেইনে তাদেরকে
যোগাযোগ করানোর জন্য, এগুলো করা হলে তখন কিন্তু কর্মসংস্থান বাড়বে। না হলে এমনি বাজেটে আপনি বরাদ্দ দিয়ে কর্মসংস্থান বাড়াতে পারবেন না। কাজের সৃষ্টি করতে হবে। সেখানে আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে পাবলিক ফান্ডেড প্রজেক্ট গুলো যেগুলো, সেখানে কাজ দ্রুত করতে হবে এবং সেখানেই কিন্তু অনেক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। সেটা দ্রুত কাজগুলো করে শেষ করে প্রকল্পগুলো করে নতুন প্রকল্পগুলো হাতে নিয়ে সেখানে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। জি নিশ্চয়ই। নিহাত কবির, একটু সংক্ষেপে আরেকটি বিষয়, যে ব্যবসায়ী হিসেবে আসলে ব্যবসায়িক পরিবেশ উন্নত করবার কথা আপনারা সবসময় বলে থাকেন, বিশেষ করে ইজ অফ ডুইং বিজনেস সূচক নিয়ে বারবারই আপনারা তাগাদা দিয়েছেন যেন এটির উন্নয়ন ঘটানো হয়, বিশেষ করে বিনিয়োগ আকর্ষণ করবার ক্ষেত্রে এই সূচকটির উন্নয়ন, সেটি আসলে একটি লক্ষ্যও ছিল 2021 সালের মধ্যে আমরা 100-র ভেতরে চলে আসা ইজ অফ ডুইং বিজনেস সূচকে। সেই বাস্তবতা তো আসলে আমরা এই কোভিডের মধ্যে দেখছি না। এবং এই ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন করবার ক্ষেত্রে আপনার পরামর্শ যদি বলেন, যে সেটি আসলে সেই পথে আমরা কতখানি হাঁটছি। দুটো জিনিস বলবো। প্রথম কথা হচ্ছে যে বিশ্ব ব্যাংকের এই যে সূচক, এটা ইজ অফ ডুইং বিজনেস, এটা অনেকে বলেন, অনেকে দেখেন, এবং আমাদের অবস্থান যেখানে আছে সত্যিকার অর্থে কিন্তু এটা আমাদের ব্যবসায় ক্ষেত্রে অবস্থানকে নির্দেশ করে না। এই সুযোগটাতে গেমিং করার অনেক স্কোপ রয়েছে, কারণ এটাকে আমি খুব একটা দাম দিই না, কারণ অনেকগুলো দেশ আছে। বিনিয়োগকারীরা এটাকে এক ধরনের নির্ভরতার জায়গা হিসেবে দেখেন কিনা? বিনিয়োগকারীরা খুব একটা কিন্তু করেন না। বিনিয়োগকারীরা অনেক বেশি নির্ভর করেন যে স্থানীয় ব্যবসায়ীরা কি বলছেন একটা দেশের ব্যাপারে। একটা দেশে ব্যবসা করার ব্যাপারে তারা আমাকে এসে জিজ্ঞেস করবেন, তারা আজাদ ভাইকে এসে জিজ্ঞেস করবেন যে তোমাদের ব্যবসা কেমন হচ্ছে। এটা আমরা, আর আমি তো একজন কমার্শিয়াল লয়ার, আপনি জানেন, এটা আমরা প্রায় দেখে থাকি। আমি ব্যবসা বান্ধব পরিস্থিতি সৃষ্টি করা, আমাদের এখানে কাগজ কলমে কিন্তু যথেষ্ট ভালো। আমরা যেটা দেখতে পাই যে হাতে কলমে যে রুলস এন্ড রেগুলেশন কাগজে কলমে আছে, হাতে কলমে সেগুলোর প্রয়োগ হয় না। আমি একবার বলে ফেলেছিলাম মুখ ফসকে যে কাজী গরু সব মানে কিতাবে আছে, গোয়ালে নেই। আমাদের যে রুলস এন্ড রেগুলেশন গুলো রয়েছে সেগুলোকে যদি ট্রান্সপারেন্টলি ইউনিফর্মলি অ্যাপ্লাই করা হয়, তাহলেই কিন্তু দেখবেন যে ব্যবসায়ের পরিবেশ একবারেই অনেকখানি বেড়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম বলুন, এনবিআর এর রুলস এন্ড রেগুলেশনস বলুন। আমি রিসেন্ট একটা বলছিলাম আমি আজাদ ভাইকে, যে আমাদের কনসুলারাইজেশন অফ ডকুমেন্টস বিদেশে আমাদের মিশন গুলোতে, সেখানে আমাদের চিঠি লিখে বিনিয়োগকারী আমাকে জানিয়েছেন যে তাদেরকে সেখানে হ্যারাস করা হয়। নিহাত কবির, এগুলো করলে তার ব্যবসার সুযোগ বৃদ্ধি হবে না। জি আমি সবসময় বলে আসছি যে ইমপ্লিমেন্টেশন ইজ কি। সবকিছু জোরে বলতে ফেলতে হবে না, আমাদের কাঠামোটা রয়েছে, কাঠামোর ভিতরে ইমপ্লিমেন্টেশনটা করতে হবে। নিশ্চয়ই। আমাদের আসলে গুণগত বাস্তবায়নের দিকে যে বিষয়টি সবসময় বলে থাকে। একেবারে শেষ কথা, ডক্টর দেবপ্রিয় মনে হয় কিছু বলতে যাচ্ছেন। আমি কিছু বলতে চাচ্ছিলাম। দেখুন, এই যে নিহাত তো কয়েকবার বললেন বাস্তবায়ন বাস্তবায়ন, হ্যাঁ, আজাদ ভাইও এগুলি বলেছেন, তো আমরা এটা হলাম। তো এখন এটাকে একটু আনপ্যাক করে, বাস্তবায়ন মানে কি, হ্যাঁ, এটা বাস্তবায়ন মানে কি? বাস্তবায়ন মানে হলো, এবং এরপরে উনি যেটা নিহাত খুব সঠিকভাবে বলেছেন, যে স্থানীয় উদ্যোক্তারা কি বলে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওই ওয়ার্ল্ড ব্যাংকের ওই স্কোরিং মেথডে ওখানে কারেক্টলি বলেছে, ওখানে গেমিং হয়, সুনির্দিষ্ট অভিজ্ঞতা আছে, চিলির ঘটনা আমরা জানি, আরো তারপরে অন্যান্য ঘটনা। তো আমি যেটা বলতে চাই, তাহলে এটা কি? এটা হলো এই যে আমার শিক্ষা খাতে যে বাজেটটা আছে, সেটাতে আমার দেশে গুণমান সম্পন্ন শিক্ষিত যুবকদের তৈরি হচ্ছে কিনা। কারণ ওনারা তো শিক্ষিত, প্রশিক্ষিত, দক্ষতা সম্পন্ন তরুণ সমাজকে পান না, দেখে লক্ষ লক্ষ বিদেশিকে এনে চাকরি দিতে হচ্ছে, কারণ আমার দেশের বাজারে সে যোগ্যতা নাই। তাহলে আমাদের মনোযোগ দিতে হবে যে আমি শিক্ষার আমাদের আসলে শেষ করতে হবে, একটু দয়া করে যদি সংক্ষেপে বলেন। জি, ওনারা যত, আমি এক লাইনই বলি, ওনারা যতখানি কর ছাড়ের দিকে মনোযোগ দিয়েছেন, এটা আমি ধন্যবাদ জানাই যে পেয়েছেন ফলাফল। ওনারা ওই যে তথাকথিত বাস্তবায়নে, অর্থাৎ গুণমান সম্পন্ন সরকারি ব্যয় করার ক্ষেত্রে মনোযোগ দিলে দেশবাসী উপকৃত। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ জানাই। আপনারা আজকে এই বাজেট আলোচনায় বিশেষ আয়োজনে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আসলে শেষ কথা হিসেবে জনাব একে আজাদ আপনার কাছে একবার আসবো, এরপরে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব। কিন্তু জনতন্ত্র গণতন্ত্র আসলে 9টার সংবাদের ছোট্ট একটা সংবাদ, 5 মিনিটের সংবাদ, এরপরে আবারও আমরা জনতন্ত্র গণতন্ত্র পরবর্তীতে চলতে থাকবে। আপনাদের কাছে বিদায় নেব। জনাব একে আজাদ, আপনার কাছে আসলে শেষ কথা এই ব্যবসায়িক পরিবেশ নিয়ে আপনি যদি একটু সংক্ষেপে বলেন, যেটি ডক্টর দেবপ্রিয় বলছিলেন যে আপনারা আসলে বিদেশি এমপ্লয়ি নিয়ে আসতে হয়, দক্ষতার যে জায়গাটি, একটু আনমিউট করে যদি বলেন। ম্যানেজমেন্টে আমরা খুবই দুর্বল, যার কারণে প্রতি বছর আমাদের $4 to $5 বিলিয়ন এই বিদেশিদের পিছনে দিতে হয়।
সেই জায়গাগুলি করার জন্য আমরা দক্ষ মানব সম্পদ করার জন্য প্রতি বছর বাজেটে কিন্তু বিরাট একটা বরাদ্দ থাকে, কিন্তু কোথায় কতটুকু বাস্তবায়ন হয় বা কিভাবে হয় দক্ষ মানব সম্পদ কিন্তু ওইভাবে তৈরি হচ্ছে না, যার জন্য আমরা বিদেশি নির্ভরশীলতা থেকে বের হয়ে আসতে পারছি না। আমি মনে করি দেবপ্রিয় কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, আমাদের এই দক্ষ মানব সম্পদ গড়ার ব্যাপারে ইনস্টিটিউশন গুলো ওইভাবে জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে হবে। আমাদের সবচেয়ে মূল কথা হচ্ছে যে আমাদের জবাবদিহিতা নিশ্চিত না করা পর্যন্ত দেশীয় বিনিয়োগ উৎসাহিত হবে না, বিদেশি বিনিয়োগ হবে না, কর্মসংস্থান হবে না, হবে খুব স্লোলি যেভাবে যাচ্ছে সেভাবে যাবে, কিন্তু এই জবাবদিহিতাই আমাদের ফার্স্ট এবং প্রাইম কাজ। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ জনাব একে আজাদ। সত্যিকার অর্থে আসলে বাজেটের যে প্রকৃত সুফল ডক্টর দেবপ্রিয় বলছিলেন যে যদি প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে হয়, আসলে তাদের সাথে যদি যোগসূত্র বা যোগাযোগের জায়গাটি আরও নিবিড় করা যায়, তাহলে আসলে বোধহয় বাজেটের সার্থকতা যে সব মানুষের কাছে পৌঁছে দেয়া। আমরাও আশা করব এবারের যে বাজেট 6 লাখ কোটি টাকার বাজেট সেটির গুণগত একটি বাস্তবায়ন হবে, যেটি আপনারা সবাই জোর দিচ্ছিলেন, জবাবদিহিতার জায়গা, স্বচ্ছতার জায়গা, দুর্নীতি মুক্ত করা এবং ব্যবসায়িক যে পরিবেশ নিশ্চিত করার কথা বলছিলেন সেটি করা, সেই প্রত্যাশা আসলে করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা জনতন্ত্র গণতন্ত্র আরও বিভিন্ন চেম্বারের ব্যবসায়ী আমাদের সঙ্গে যুক্ত হবেন 9টার সংবাদের পর। দর্শক আশা করি আমাদের এই আয়োজনের সাথে থাকবেন। আমরা এই পর্যায়ে আমাদের 9টার সংবাদের বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আজকে বাজেট নিয়ে আমাদের বিশেষ আয়োজন, বাংলাদেশের 50 বছর ও ইতিহাসের বৃহত্তম বাজেট, এই শিরোনামে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে বিরতির আগে 3 জন অতিথি ছিলেন, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, জনাব একে আজাদ এবং নিহাত কবির ছিলেন। তারা এর মধ্যেই আলোচনা করেছেন, তাদের পর্যবেক্ষণ জানিয়েছেন। এ পর্যায়ে নতুন করে আমাদের সঙ্গে আরও অতিথিরা যুক্ত হয়েছেন জনতন্ত্র গণতন্ত্রে। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি ডক্টর আহসান এইচ মনসুর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং ব্যবসায়ী নেতাদেরকে আমরা পেয়েছি, বিজিএমইএ সভাপতি জনাব ফারুক হাসান আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং স্বাগত জানাই। আজকে শফিউল ইসলাম মহিউদ্দিন আমাদের সঙ্গে, একজন ব্যবসায়ী নেতা, এমপি, বিসিসিআই সাবেক নেতা এবং বিজিএমইএর সাবেক সভাপতি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা আলোচনা করতে চাই, আমাদের সঙ্গে ঢাকা চেম্বারের সভাপতিও যুক্ত হবেন আশা করি, তিনিও আমাদের সঙ্গে যুক্ত হবার কথা রয়েছেন। আমরা আসলে মোটা দাগে আজকে বাজেট নিয়েই কথা বলছি, যে বাজেটটা কতখানি ব্যবসা বান্ধব, কতখানি বিনিয়োগ বান্ধব হলো, সার্বিক বিষয় নিয়ে বেশ কিছু আলোচনা এর মধ্যে এসছে। আপনাদের কাছ থেকে জানতে চাইব, ডক্টর মনসুর, শুরুতেই যদি আপনার কাছে আসি, মোটা দাগে আসলে যে বাজেটটি পেশ করা হলো সেটিকে আপনার মূল্যায়ন এবং পর্যবেক্ষণের জায়গা থেকে একটু জানতে চাইব। এটি কতখানি, বেশ কিছু নীতির পরিবর্তন আমরা দেখেছি, কর্পোরেট কর হারের ছাড় দেওয়া হয়েছে, অভ্যন্তরীণ ব্যবসায়ীদের জন্য বিভিন্ন রকমের কর ছাড় দেওয়া হয়েছে, দেশীয় শিল্পের সুরক্ষায় বিভিন্ন রকমের পদক্ষেপের কথা বলা হয়েছে। সার্বিকভাবে বাজেটটা কতখানি আসলে বাস্তবায়নযোগ্য বলে মনে করছেন ডক্টর মনসুর? গত বছরের বাজেটের চাইতে এবছরের বাজেটকে বলতে হবে অনেকাংশে বাস্তবসম্মত। বাজেটের আকার সেইভাবে বৃদ্ধি পায়নি, কারণ আমাদের বাজেটের যে রাজস্বের যে সোর্স গুলো সেটা সেইভাবে পারে এবং সেটা অপরিবর্তিত থাকার কারণেই মোটামুটি বাজেট সাইজটাকে একটা সংযত পর্যায়ে রাখতে হয়েছে এবং সেটাই সঙ্গত বলে আমি। তারপরেও বলতে হবে যে এই বাজেটে অনেকগুলো জিনিস ব্যবসায়ী বান্ধব আছেন, ব্যবসায়ীরা ওনারা আছেন, ব্যবসার ব্যক্তি ওনারা ভালো বলতে পারবেন। আমরা ইকোনমিস্ট হিসেবে মনে করি কর্পোরেট ট্যাক্সের হার কমানোটা ভালো হয়েছে, এটা আমরা অনেকদিন ধরে বলছিলাম। আমরা এটাও মনে করি, আমি নিজে মনে করি যে এই এক্সাম্পশন লেভেলটাকে না বাড়ানোটা ঠিক আছে। যদি আমাদেরকে করের করদাতার সংখ্যা বাড়াতে হয়, সেটাকে একটা স্ট্যাটিক লেভেল কয়েক বছর রাখলে পরে সেটা সংখ্যাটা বেড়ে যাবে দ্রুত। অন্যান্য আরো কতগুলো দিক আছে। সার্বিকভাবে আমি যে জিনিসটার উপর জোর দিই সেটা হচ্ছে দেশকে বা আমাদেরকে যদি একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে হয়, তাহলে কোভিডের উপর নজরটা বেশি দিতে হবে এবং সেখানে যে অ্যালোকেশনটা করা হয়েছে, শুধু অ্যালোকেশন করলে হবে না। আমরা যেটা মিসিং মনে হচ্ছে আমার কাছে, সেটা হচ্ছে যে এখানে একটা কর্ম পরিকল্পনা। আমাকে কবে নাগাদ বাংলাদেশকে কোভিড মুক্ত করার জন্য সরকার প্রচেষ্টা নেবে, সেই ডেডলাইনটাও দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে কতগুলো মানুষকে ভ্যাকসিনেট করতে হবে, 12 কোটি 14 কোটি না 10 কোটি, সেটাও বলা হয়। কবে নাগাদ সেই কার্যক্রমটা শেষ হবে সেটা বলা হয়। কত এবং প্রতিদিনে কতজনকে দিলে পরে কবে এই বছরের শেষ নাগাদ, আগামী অর্থ বছরের শেষ নাগাদ এই কার্যক্রমটা শেষ হবে সেটাও বলা হয়। অর্থমন্ত্রী যেটা বলেছেন যে আমাদের এতদিনে প্রতি মাসে 25 লক্ষ লোক করে দেওয়া হয়েছে, সেইভাবে যদি যেতে হয় আমাদের 7 বছর লাগবে 24 কোটি ভ্যাকসিন ডোজ ভ্যাকসিন করতে।
7 বছর, সেটা তো আর গ্রহণযোগ্য নয়। কাজে আমাদেরকে একটা কর্মপন্থা কর্মপ্রণালী বের করতে হবে, যেটা শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ভর নয়, এটা সমগ্র জাতিকে মোবিলাইজ করে 4 থেকে 6 মাসের মধ্যে ভ্যাকসিন পাওয়ার পরে, ভ্যাকসিন পেতে আমাদের অন্তত 4 মাস লাগবে, তারপরে আরো 4 থেকে 6 মাসের মধ্যে যেন আমাদের ভ্যাকসিন কার্যক্রম শেষ হয়, আমরা যেন মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউকের মতো একটা একটা এক্সিট দেখতে পারি, আশার আলো দেখতে পারি, এবং আমরা কোভিড থেকে বের হয়ে আসতে পারি। সেটাই হবে। সেই জিনিসগুলো ডিটেল প্রোগ্রামটা আউটলাইনটা আমরা পাই নাই, সেটা একটা দুঃখজনক। এবং এই যে করোনা মোকাবেলায় যে স্বাস্থ্যের কথা আপনি বলছিলেন, 10,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, বিশেষ বরাদ্দ, সেটি আসলে কতখানি যথেষ্ট মনে করছেন? দেখুন, 24 কোটি ডোজ কিনতে হয়। আমি যদি ভারতীয় হিসাবে যাই, $4 $5 করে খরচ হতো, তাহলে এটা আমাদের জন্য সহনীয় ছিল, এটা মোটামুটি হয়ে যেত, কেনার পয়সাটা হয়ে যেত। কিন্তু যদি চাইনিজ ভ্যাকসিন কিনতে হয় $10 করে, তাহলে আমার লাগবে $2.4 বিলিয়ন, তাহলে 20,000 কোটি টাকা। তো এটা ডিপেন্ড করে সরকার কোথা থেকে নেবে। তো আমার কাছে যেটা মনে হয়, সর্বনিম্ন হচ্ছে 10,000, সর্বোচ্চ হচ্ছে 20,000, এর মধ্যে একটা জায়গায় আসল খরচটা হয়। কিন্তু মোবিলাইজেশন প্ল্যানটা আমাদের এখনই করতে হবে, তা না হলে কিন্তু ভ্যাকসিন পাবো, দেখা যায় ভ্যাকসিন এক্সপায়ার করে যাবে, আমরা তাদেরকে দিতে পারছি না, সেটা যেন। জি, নিশ্চয়ই ডক্টর মনসুর, অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা বিজিএমই এর সভাপতি আমাদের সঙ্গে রয়েছেন ফারুক হাসান। বিজিএমই এর বক্তব্য একটু জানতে চাই আমরা, বিজিএমই এর প্রতিক্রিয়া নিশ্চয়ই পাবো আনুষ্ঠানিকভাবে। আপনি একটু যদি বলেন যে মোটা দাগে ব্যবসায়ীদের কাছ থেকে এক ধরনের ইতিবাচক মনোভাব আমরা লক্ষ্য করছি, যে এবারের বাজেটটি আসলে যে ধরনের কর ছাড় বা অভ্যন্তরীণ দেশীয় প্রতিষ্ঠানগুলোকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সেটি অনেকটাই ব্যবসা বান্ধব এবং ইতিবাচক একটি মনোভাব। আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো যে এটি রপ্তানিমুখী শিল্পের জন্য বা সার্বিকভাবে ব্যবসায়ীদের জন্য বাজেটটি আসলে কেমন হলো? ধন্যবাদ। আসলে এটা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর বছরে এটা আমাদের 50তম বাজেট, এবং যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, এবং এই বাজেট আমাদের অর্থনীতি অগ্রযাত্রা একটা মাইল ফলক হয়ে থাকবে আমি মনে করি। আমি অভিনন্দন জানাই আমাদের অর্থমন্ত্রী মোস্তফা কামালকে। সমগ্র বিশ্ব যখন কোভিড-19 মহামারীতে বিপর্যস্ত, ঠিক সেই সময় এক অভূতপূর্ব সংকটের মধ্যে অর্থমন্ত্রী হিসাবে নিজের তৃতীয় এবং দেশের 50তম বাজেট ঘোষণা করলে, যেটা জীবন ও জীবিকার প্রাধান্য আগামী বাংলাদেশ, এই শিরোনামে 6,03,681 কোটি টাকার বাজেটটি স্বাধীনতা পরবর্তী সময়ের সবচেয়ে বড় বাজেট। আমি মনে করি যে এই লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হলো অবাস্তব নয়, এবং আমরা মনে করি যে এই এত বছর পরে 50 বছরে আমাদের যে বাজেটটা দেওয়া হলো, এটা একটা কঠিন সময়। কারণ এই সময়টা গত 1.5 বছরে করোনার জন্য নতুন কোনো ইনভেস্টমেন্ট হয় না, এবং ইনভেস্টমেন্ট না হওয়ার কারণে এমপ্লয়মেন্ট হয় না। সো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা একটা আমাদের জন্য এখন চ্যালেঞ্জ, ইনভেস্টমেন্ট আনা একটা বড় চ্যালেঞ্জ, এবং সেই কারণে নতুন করে কোনো কর আরোপ না করা একটা খুব ভালো, এবং সেই জায়গায় কর্পোরেট ট্যাক্স যেটা কমানো হয়েছে, আমি মনে করি এটা সঠিক পদক্ষেপ। আমি এর সাথে যেটা বলবো যে যদিও পোশাক শিল্পের জন্য বা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির জন্য নতুন করে কোনো এবার বাজেটে নতুন কিছু নেই, কিন্তু আমাদের যেটা একটা লক্ষণীয় যে জিনিস হলো যে আমাদের এক্সপোর্ট বাড়ানোর জন্য আমাদের বেশ কিছু পদক্ষেপ এখানে আছে। আর এর সাথে সাথে আমি যেটা একটা বলবো যে আমাদের কৃষি ক্ষেত্রে, আমাদের কৃষি কিন্তু গত কয়েক বছর ধরে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে, এবং এই কৃষকদের একটা বড় সময় দেখা যায় যে আমাদের কিছু কিছু প্রোডাক্ট যেমন আলু, টমেটো, এগুলো কিন্তু সিজনাল নষ্ট হয়ে যায়। সেই জন্য এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এর খুব ইম্পর্টেন্ট, এবং সেই ক্ষেত্রে এইসব ইন্ডাস্ট্রিজ করার জন্য এবার বাজেটে বিশেষ ছাড় দেওয়া হয়েছে, যেটা আমাদের আমি মনে করি যে এটা একদিকে আমাদের কনজিউমাররাও এটা সারা বছর ধরে পাবে, আবার এক্সপোর্টেও এটা অনেক কাজে লাগবে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে আসবো জনাব ফারুক হাসান। আমরা শফিউল ইসলাম মহিউদ্দিন আমাদের সঙ্গে রয়েছেন, একটু জানতে চাইবো তার কাছ থেকে। এখন তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একই সঙ্গে ব্যবসায়ী। জনাব শফিউল ইসলাম মহিউদ্দিন, বাজেটটিকে অনেকেই বলছেন যে এটি আসলে বড় ব্যবসায়ীদের জন্য যতখানি ব্যবসা বান্ধব, ছোট বা অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ততখানি সুফল আসলে বয়ে আনবে না। আপনার কাছে একটু মূল্যায়ন জানতে চাইবো যে বিশেষ করে যারা ছোট ব্যবসায়ী রয়েছেন, ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন, তাদের জন্য আসলে যতখানি সাপোর্ট দরকার ছিল সেটি কতখানি সুনির্দিষ্ট করা হয়েছে বাজেটের মধ্য দিয়ে? ছোট ব্যবসায়ীরা যে এসএমই যেগুলো, এরা কিন্তু ব্যাকবোন অফ দ্য ইকোনমি, এরাই ইকোনমিটাকে সচল রাখে,
আমাদের কৃষি, এক্সপোর্ট, মাইগ্রেন্ট ওয়ার্কার্স এবং এদের অবদান, এরা আপনি যদি ছোট ছোট দোকান বলেন, ছোট ছোট ব্যবসায়ীরা বলেন, জি, অনানুষ্ঠানিক খাতে বিপুল জনগোষ্ঠী রয়েছে আসলে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই আমাদের পহেলা বৈশাখ গুলো করতে পারে নাই, তারপরে তারা এই লাস্ট 3টা ঈদ অ্যাকচুয়ালি আংশিক ভাবে করেছে, জি, আর ছোটরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 1,20,000 কোটি টাকার একটি প্রণোদনা দিয়েছিলেন, যেটি 80% মতো বাস্তবায়িত হয়েছে। কিন্তু তারপরেও অনেকে যে 30% বা গত মাস পর্যন্ত আপনার 72% ছিল এসএমই খাতে প্রণোদনা বাস্তবায়নের বিষয়গুলো। এগুলোকে আরো চুলচেরা বিশ্লেষণ করে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিষয়টিকে দেখতে হবে, তারা কাদের ব্যাংক অ্যাকাউন্টস নাই বা নেসেসারি পেপারস যেগুলো দিয়ে স্টিমুলাস অ্যাপ্লাই করতে হয়। আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ব্যাংক এবং ফাইন্যান্স মিনিস্ট্রিকে। তারা কিন্তু গত প্রণোদনায় আমরা কিছু একসাথে কাজ করার সুযোগ পেয়েছিলাম, যেটি এক্সপোর্ট সেক্টরকে নিয়ে আমরা কাজ করেছি। এবং সেখানে তারা মানে অভাবনীয় সহযোগিতা যেটাকে বলা যায় এটা তারা করেছিলেন। ইভেন 3বার রিশিডিউল হয়েছে এমন কোম্পানি যে এখন বর্তমানে সচল অবস্থায় আছে, তাকেও কনসিডারেশনে নিয়েছিলেন আমাদের অনুরোধে, যে যদি কেউ এখন ব্যবসাটি সচল থাকে তাকেও তারা দিতে চেষ্টা করেছেন। কিন্তু সীমাবদ্ধতার জায়গাগুলো আছে, সেগুলোকে চিহ্নিত করা দরকার এবং তাদের ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে তাদের প্ল্যাটফর্মটা আমি মনে করি যে আমাদের যে চেম্বার গুলো আছে আমাদের সামনে, আমাদের ইয়াং প্রেসিডেন্ট ফ্রম ঢাকা চেম্বার অফ কমার্স আছেন, এফবিসিসিআই আছে, অ্যাসোসিয়েশন গুলো, তাদের যে প্ল্যাটফর্ম গুলো আছে এই প্ল্যাটফর্ম গুলোকে তাদের ব্যবহার করা উচিত, যাতে ওদের চিহ্নিত সমস্যাগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি। আর এই বাজেটে যেটা আমাদের প্রখ্যাত অর্থনীতিবিদ আমাদের আসানিজ মনসুর ভাই বলেছেন যে এই বাজেটে সার্বিকভাবে মূল্যায়ন উনি দিয়েছেন, আমিও মনে করি যে এখানে অনেক ভালো জিনিস করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে এবং চৌথ সেফটি নেটে যেগুলো বৃদ্ধি করা, কারণ এরই মধ্যে অনেক এই যে ছোট প্রান্তিক ব্যবসায়ীদের কথা যেমন বলছি, প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তারা কিন্তু এই কোভিডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে আমাদের কৃষকের ব্যাপারে আমি দেখেছি যে সরকার অত্যন্ত তৎপর, তাদের ন্যায্য মূল্য যাতে ধানের পাওয়া যায় সেই জন্য এবং ফুড সিকিউরিটি নিশ্চিত করার জন্য সরকার ইতিমধ্যে ফান্ড অ্যালোকেট করেছেন এবং সেই লক্ষ্যে তারা কাজ করছেন। বাজেটটা অ্যাকচুয়ালি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি অংশ। এবার যে বড় বড় মেগা প্রকল্পগুলো আছে সেগুলোতেও তারা যত বরাদ্দ রেখেছেন। এই ব্যাপারে আমার অবজারভেশন হলো যে আমাদের, আপনি দেখেন একই দেশে আমরা মেট্রো রেলের যে আমরা অর্জন করেছি যে এডিপির যে বাস্তবায়নের যে মাত্রা, সেখানে মেট্রো রেলে আমরা দেখছি যে ওদের 60-70% হয়ে গেছে, জাপানিজরা করতে পারছে, কিন্তু অন্যান্য প্রকল্পগুলো ল্যান্ডিং করানো অন টাইম, আমাদের ইকোনমিক জোন গুলোকে আনা, যদিও বাজেটের সাথে এগুলো রিলেটেড আমাদের, কারণ আমাদের ফারুক হাসান সাহেব যে কথাটা বলেছেন যে বিনিয়োগ কিন্তু এই মুহূর্তে একটা স্ট্যাগনেন্সিতে এবং স্ট্রাগলিং এর মধ্যে আছে। আমাদের পয়সা আছে কিন্তু আমরা বিনিয়োগের দিকে সেইভাবে একটা ভলাটিলিটি তো আছেই। এক্সপোর্ট সেক্টর একটা সংগ্রামের মধ্যে আছে, তারা ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে, যেটি একটু আগেই আমরা আলোচনা করছিলাম যে আমাদের যে ডেস্টিনেশন গুলো সেখানে ভ্যাকসিন রোল আউটের পরে তারা একটু ঘুরে দাঁড়াচ্ছে, কিন্তু ইতিমধ্যে যে ইনভেন্টরি গুলো আছে সেগুলো ছাড় করানো, অতীতের যে আমাদের ডিসকাউন্ট এবং আমাদেরকে যে পণ্য এখনো কিন্তু বাংলাদেশে মাটিতেও পড়ে আছে, তাদের পোর্টে পড়ে আছে, সেগুলোকে জন্য আপনার এখনো তারা স্ট্রাগল করছে। আমরা মনে করি যে এবং প্রাইস পয়েন্টে অনেক বেশি কম্প্রোমাইজ এই মুহূর্তে, যেহেতু ডিমান্ডটা স্বাভাবিকতা এখনো আসে না। তো আমি মনে করি সার্বিকভাবে এখানে যে বাজেটের আরেকটা দিক
একটা ঘাটতি আছে 2 লক্ষ কোটি টাকার উপরে। আমাদের স্থানীয় পর্যায় থেকে স্থানীয় প্রতিষ্ঠানগুলো ব্যাংক থেকে ঋণ নিয়ে 75-76 হাজার কোটি টাকা এখান থেকে নেওয়া হবে। সেই ক্ষেত্রে যখন আবার একটা মোমেন্টাম আমাদের বিনিয়োগে আসবে, তখন যাতে ব্যাংকগুলোতে লিকুইডিটি ক্রাইসিস না হয় সেই ব্যাপারে সেটির ব্যবস্থাপনা, জি, ব্যাপারে যথেষ্ট সচেতনতা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আছে। নিশ্চয়ই। জনাব মহিউদ্দিন, আমরা আপনার কাছে আবারও আসবো, বিশেষ করে ঘাটতি অর্থায়ন নিয়েও কথা বলতে চাই, কেননা আমরা দেখছি যে রাজস্ব লক্ষ্যমাত্রা যেহেতু বাড়ানো হয়নি, 2,14,000 কোটি টাকার একটি ঘাটতি বাজেট রয়েছে, জিডিপির 6.6% মতো, যেটি এর আগে আমরা লক্ষ্য করিনি, 5%-এর নিচেই থাকতো। আমরা রিজওয়ান রহমান আমাদের সঙ্গে রয়েছেন, ঢাকা চেম্বারের সভাপতি। একটু আপনার মূল্যায়ন জানতে চাইবো বাজেট নিয়ে। এর মধ্যে আপনারা বাজেট প্রতিক্রিয়া জানিয়েছেন, আসলে বাজেটটি মোটা দাগে কেমন হলো এবং বাজেটের মাধ্যমে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করবার যে একটি প্রয়াস আমরা লক্ষ্য করি, সেটি আসলে কতখানি হবে বলে মনে করেন? আমি শুরুতেই জনগণের প্রতিনিধি, the people's prime minister has given us a pro people friendly budget. এর সাথে একই সাথে অ্যাকচুয়ালি আমাদের সাথে আজকে জনতার প্রতিনিধি আরেকজন আছেন আমাদের সাথে, মহিউদ্দিন ভাই, উনিও he was in the parliament as well. I want to thank all the parliamentarians and of course needless to mention the efforts of the Ministry of Finance, the National Board of Revenue, including all their member policies. তাদেরকে সহ আমি ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে এই জন্য যে ঢাকা চেম্বারের যে প্রদত্ত প্রস্তাব কয়েকটি ছিল সেগুলো অত্যন্ত গুরুত্বের সাথে সরকার বিবেচনা নিয়েছে। স্পেসিফিক্যালি আপনার ইনকাম ট্যাক্স এন্ড ভ্যাট রিডাকশন, যেগুলো আমরা স্পেসিফিক্যালি ঢাকা চেম্বারে বা প্রাউডলি আমরা বলবো সারা বছর আমরা 2.5% কর জানুয়ারি মাসে রিডাকশন করার কথা লিস্টেড এন্ড নন লিস্টেড কোম্পানিজের ক্ষেত্রে, গ্রস রিসিটের রিডাকশন এবং গবেষণার ব্যাপারে আমদানি কাঁচামালের উপরে যে অগ্রিম করের কথা হ্রাস করার যে প্রস্তাব দেওয়া হয়েছে, আমাদের সেই প্রস্তাব ছিল স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা খাতে বৃদ্ধি করাটা। এই সুপারিশগুলো যে গুরুত্বের সাথে সরকার বিবেচনা করেছে, তার জন্য আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং আমি আই এম ভেরি থ্যাঙ্কফুল। বাট ইয়েস, এখানে আমরা একটা অর্থনৈতিক পুনরুদ্ধারের কারণে কিন্তু আজকে এত বড় লক্ষ্যমাত্রাটা রাখা হয়েছে। সাধারণত আমাদের সিনিয়র ইকোনমিস্টরা সবসময় বলে আসছেন যে আই থিঙ্ক 5% অফ দ্য জিডিপি শুড বি দ্য গ্যাপ, আপনার এই লক্ষ্যমাত্রার যে ঘাটতিটা। এবার সেটা আমার মনে হয় যে 7%-এর সরি 6.2 আছে, আর আমাদের এবার ঘাটতি হচ্ছে 6.2%। সো আই থিঙ্ক দিস ইজ ভেরি রিজনেবল। এখন হ্যাঁ, এটা ঘাটতিটা বেশি, আমি সেটা অস্বীকার করছি না। এবং আমাদের ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে এখানে আমাদের একজন সিজন পার্লামেন্টারিয়ান আছেন, উনিও জানেন যে আমাদের ইমপ্লিমেন্টেশন নিয়ে হয়তো মাঝে মাঝে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়। তবে এবার কিন্তু আমাদের ইকোনমিক রিকভারিকে কেন্দ্র করে এই বাজেটটা যেটা করা হয়েছে, এবং আমি মনে করি যে কিছু কিছু প্রস্তাব যেগুলো দিয়েছে অবশ্যই এগুলা ব্যবসা বান্ধব প্রস্তাব, কর বান্ধব প্রস্তাব। এবং আমি মনে করি যে এই মুহূর্তে আমাদেরকে কিছু না, শুধুমাত্র ব্যবসায়ীদেরকে উৎসাহিত করার জন্য এবং তাদেরকে কর জালের আওতায় নিয়ে আসার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এবং কিছু কিছু পদক্ষেপ যেগুলো না বললেই না, মাননীয় অর্থমন্ত্রী আজকে স্পিচে আমরা শুনেছি যে কর জালটাকে বাড়ানোর জন্য কিছু পদক্ষেপ ওনারা নিচ্ছেন। আমরা সবসময় বলে আসি 60 থেকে 70 লক্ষ আমাদের ইটিন রেজিস্ট্রেশন আছে, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের 24 লক্ষ লোক প্রতি বছর ট্যাক্স দেয়, শুধুমাত্র 24 লক্ষ লোক। যখন আমাদের লক্ষ্যমাত্রা বাড়তে থাকবে, স্বাভাবিক আমাদের এই 24 লক্ষ লোকের উপরে প্রেশারটা একটু বাড়তে থাকে। আর আমরা ব্যবসায়ীরা, আমাদের অভিভাবকদের কাছে আমরা চাবো না, কারা চাবো? তো আমরা চাচ্ছি যে কর জালের জন্য যেন একটা বিশেষ নজর রাখে এবং এই লক্ষ্যমাত্রাটা তাহলে আমাদের অর্জন করতে আরো সুবিধা হবে। এবং এই যে প্রতি বছর যে একটা গ্যাপ থেকে যায়, আমাদের যে বরাদ্দ যেটা হয় সেটা যে খরচ হয় না, এই বছর আপনারা দেখেছেন যে এপ্রিল মাস পর্যন্ত 46% বাস্তবায়িত হয়েছে। তো এইটা করোনা কালীন বলেই আমরা মনে করি যে এটা এই কারণটা হয়েছে। তবুও আমি মনে করি করোনার সময় এটা অতটা আশাব্যঞ্জক নয়, বাট আমি অলসো কনফিডেন্ট যে হোপফুলি ইন দ্য কামিং ডেজ আমরা এবার যেহেতু এত ইউনাইটেড, আই মাস্ট বি ভেরি অনেস্ট, প্রাইভেট সেক্টরকে যেভাবে ইনক্লুড করে গভর্নমেন্ট এটা করেছে, এবং আমরা আরো চাই আরো বেশি ইনক্লুড করেন আমাদেরকে। মহিউদ্দিন ভাই ইতিমধ্যে বলে ফেলেছে, আই ডোন্ট ওয়ান্ট টু ওভারস্টেপ অন দ্যাট, যে আমাদের সবাইকে ইনক্লুড করেন। এই মহামারীর থেকে বেরিয়ে আসার একটাই সলিউশন হচ্ছে ইনক্লুসিভ স্টেক হোল্ডার কনসালটেশন, যেটা আমাদেরকে সরকার ইতিমধ্যে করছে। আই মাস্ট অ্যাপ্রিশিয়েট আমাদেরকে এলডিসি গ্রাজুয়েশন কমিটিতে ঢাকা চেম্বারকে, বিজিএমএ কে আরো অন্যতম কিছু সদস্যদেরকে রেখেছেন। আমরা এইভাবে সম্মিলিতভাবে যদি একসাথে বসি তাহলে আমরা এটা করতে পারবো। আই অলসো ওয়ান্ট টু থ্যাঙ্ক যে আমাদের 10,000 কোটি টাকা বরাদ্দ, যেটা আমাদেরকে ইতিমধ্যে ডক্টর মনসুর বলেছেন যে মিনিমাম 10,000 crores, ম্যাক্সিমাম 20,000 crores, 10,000 crores বরাদ্দ করেছে। বাট দ্য ভ্যাকসিনেশন রোল আউট প্ল্যান, এটা কিন্তু খুবই অলরেডি কভার করেছে। আই জাস্ট ওয়ান্ট
যে আমাদের রোল আউট প্ল্যানটা যদি আমরা করতে পারি তাইলেই বিজনেস কনফিডেন্স বাড়বে, গভর্নমেন্টের সাকসেস অলরেডি আছে, আরো বাড়বে। এবং আজকে সবার চোখ আছে 50 বছরে 50তম বাজেট। ইয়েস, আমাদের অনেক কিছু লক্ষ্যমাত্রা আছে, এই জন্য আমরা সেটা যেন আদায় করতে পারি খুব শীঘ্রই। সেজন্য আমরা সরকারকে বিশেষভাবে বিবেচনা করি যে যদি প্রয়োজন হয় লক্ষ্যমাত্রাটা আবার রিভিজিট করেন। আর আই এম শিওর এবারের অ্যাচিভমেন্ট ইনশাআল্লাহ আগের থেকে আরো বেটার হবে। জি, নিশ্চয়ই আপনার এই ইতিবাচক মনোভাব এবং এই আত্মপ্রত্যয় জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনার কাছে আবারও আসবো। ডক্টর মনসুর আমাদের কাছ থেকে চলে যাবেন, আসলে তার সময় স্বল্পতা রয়েছে, এটি আগে থেকেই বলেছিলেন। আমরা ডক্টর মনসুর আপনার কাছ থেকে একটু আরেকবার একটু শুনতে চাই, এর পরে আমরা বিরতিতে যাব। ডক্টর মনসুর, মোটা দাগে আসলে বাজেট বাস্তবায়ন নিয়ে, গুণগত বাস্তবায়ন এবং এই যে দুর্নীতি অপচয় আমাদের যে একটি পুরনো সমস্যা, এটি নিয়ে আসলে সবাই বলে থাকেন, সেই জায়গা থেকে, সেই বৃত্ত থেকে বেরিয়ে আসবার একটি যে চ্যালেঞ্জ, সেটি নিয়ে যদি আপনি একটু বলেন যে সেটি আসলে বোধহয় বাজেট বাস্তবায়নের সুফল বয়ে আনতে পারে। জি, একটু আনমিউট করে। জি ডক্টর মনসুর। আমাদের বাজেট বাস্তবায়নের যেসব সমস্যাগুলো চিহ্নিত আছে সেটা তো আমরা কিন্তু সবাই জানি। জি, সেখানে আমরা দেখেছি যে আমাদের দক্ষ পিডির অভাব আছে, আমরা দেখেছি যে প্রকল্প এত বেশি নেওয়া হয় যে এতগুলো প্রকল্প পরিচালক আমরা কোনোদিনও পাবো না, 1800 প্রকল্প বাস্তবায়ন করার মতো সক্ষমতা আমাদের নাই। আমরা দেখেছি যে প্রকল্পগুলো বাস্তবায়ন হয় কিন্তু গুণগত মান ঠিক হয় না। এই জায়গাগুলোতে সরকারকে অবশ্যই নজর দিতে হবে। এটা পুরনো সমস্যা, এই বাজেটের সমস্যা নয়, আগে থেকে এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো চলবে, কিন্তু চলতে দেওয়া উচিত। আমরা হয়তো প্রত্যাশা করেছিলাম যে এখানে সরকার হয়তো আর কিছু গুণগত মান বৃদ্ধির দিকে নজরটা একটু বাড়াবে, কারণ এখন আমাদের টাকার সংকট কিন্তু অনেক বেশি, আমাদের কিন্তু রাজস্ব বাড়ছে না, আমাদের রাজস্ব বৃদ্ধির যে গতিশীলতা এখন সেটা কিন্তু জিডিপির প্রবৃদ্ধির চাইতে অনেক কম। ফলে ট্যাক্স টু জিডিপি রেশিও মাত্র 7.5% নেমে এসছে। কাজেই আমাদেরকে অর্থের অপচয় কোনো মতেই গ্রহণযোগ্য নয়, ভ্যালু ফর মানি আমাদেরকে এনশিওর করতে হবে। তো আমি মনে করি যে সরকারকে এই দিকটাতে অবশ্যই নজর দিতে হবে। এবং কিভাবে আমরা একটা রিকমেন্ডেশন করেছি সরকারের কাছে যে কোনো অবস্থাতেই প্রমোশন পেতে হলে একজনকে সাকসেসফুল পিডি হিসেবে প্রজেক্ট ডেলিভারি করে তারপর প্রমোশন পেতে হবে। অর্থাৎ আমি যদি আমি যদি ডেপুটি সেক্রেটারি থাকি, জয়েন্ট সেক্রেটারি হতে গেলে আমাকে একটা মিড সাইজ প্রকল্প বাস্তবায়ন করে দক্ষতার সাথে দেখার পরে আমাকে যেন প্রমোশন দেওয়া হয়। উইদাউট নলেজ অফ প্রজেক্ট এক্সিকিউশন এন্ড এটাকে রিওয়ার্ড করতে হবে। রিওয়ার্ড না করতে পারে মানুষ প্রকল্প বাস্তবায়নটাকে মনে করে একটা বাধা। তারা মনে করে যে প্রকল্প আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া মানুষ আমাকে সরিয়ে দিতে চাচ্ছে, আমাকে হেডকোয়ার্টার থেকে সরিয়ে দিচ্ছে। এই মনোবৃত্তি যেন না থাকে, কাউকেই যেন প্রমোশন না দেওয়া হয় উইদাউট পিডি এক্সপেরিয়েন্স এন্ড সাকসেসফুল পিডি এক্সপেরিয়েন্স। দেখবেন যে কোয়ালিটি কিভাবে করে যায়, তখনই এটা প্রমাণ হয়ে যাবে। ডক্টর মনসুর, অনেক ধন্যবাদ। আপনি সংক্ষেপে সুনির্দিষ্ট কিছু বিষয় বলেছেন। সত্যিকার অর্থেই আমাদের গুণগত বাস্তবায়নের দিকেই মনোযোগী হতে হবে। আমরা এই পর্যায়ে আমাদের গণতন্ত্রের এই বাজেট আয়োজনে একটা বিরতি নিচ্ছি। বিরতি থেকে ফিরে এসে আরও কথা বলবো। দর্শক, আশা করি আমাদের আলোচনার সাথে থাকবেন। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের বিশেষ এই আয়োজনে। বাজেট স্বাধীনতার 50 বছর এবং বাজেটের এই ঐতিহাসিক বাজেট নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে অতিথিরা এরই মধ্যেই চুলচেরা বিশ্লেষণ করেছেন বাজেটের নানাবিধ বিষয় নিয়ে। যদিও ব্যবসায়ীদের পক্ষ থেকে এক ধরনের ইতিবাচক মনোভাবই আমরা লক্ষ্য করেছি। এই বাজেটকে ব্যবসা বান্ধব বলছেন তারা। বিশেষ করে ব্যক্তি কর আয়সীমা যেমন বাড়ানো হয়নি, অন্যদিকে ব্যবসায়ীদের জন্য কর্পোরেট করের যে বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে, অভ্যন্তরীণ ব্যবসায়ীদের ডোমেস্টিক খাতকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যে ধরনের কর ছাড় এবং রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে, সব মিলে ব্যবসায়ীরা আসলে মোটা দাগে একটু আশাবাদের কথাই বলছেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে জনাব শফিউল ইসলাম মহিউদ্দিন, আপনার কাছ থেকেই জানতে চাইবো আসলে সব মিলে সার্বিকভাবে বাজেট বাস্তবায়নে আসলে আমরা যে দক্ষতার যে ঘাটতির কথা ডক্টর মনসুর একটু আগে বলছিলেন বিরতির আগে, সেই জায়গাটি বোধহয় আমাদের এখন সময় এসেছে আরও বেশি জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, আরেকটু জোরালো করা। সেটি নিয়ে যদি একটু বলেন যে একেবারেই আমাদের যে লুফলসগুলোর কথা সবসময় বলে আসি, সেটিকে কিভাবে আসলে চিহ্নিত করে আরও বেশি জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায়। একটু আগেই আমরা আলোচনা করলাম, আমাদের ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট বলেছেন 24 লক্ষ মানুষই আমরা ট্যাক্স দেই। ওয়াই? এখানে আমাদের যে এনবিআর এর সক্ষমতা সেটি কিন্তু বৃদ্ধি করা হচ্ছে, এটি প্রশ্নবিদ্ধ। এই জায়গাটাকে টেকনোলজি ব্যবহার করা দরকার। জনবল, যেগুলো এফিশিয়েন্ট লোকজন, তাদেরকে জনবল বৃদ্ধি করা দরকার। এনবিআর কে কিন্তু একটা ঢেলে সাজানোর বিষয় এসছে। মানুষকে অপ্রেস করে কিন্তু ট্যাক্স আদায় করার সিস্টেমটা কোনোভাবেই ভালো না, এবং যারা ট্যাক্স দিচ্ছেন তাদেরকে বিভিন্ন রকম ভাবে হয়রানির শিকার হতে হচ্ছে।
সেগুলো থেকে আমাদের এতে বিজনেস কনফিডেন্স কমে যায়, সেগুলো যাতে না হয় সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। কারণ আমাদের এই মুহূর্তে বিনিয়োগ এবং মোমেন্টামটাকে ফিরিয়ে আনতে হলে সেই ক্ষেত্রে কাজ করতে হবে। হেলথ কেয়ার ম্যানেজমেন্টের ব্যাপারে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এই মুহূর্তে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কাজটি করছেন। তারা সমালোচিত অনেক ক্ষেত্রে হচ্ছেন, সাধুবাদ অনেক ক্ষেত্রে পাচ্ছেন, একটা মিক্স রিয়াকশন এখানে আছে। এইখানে আরো এফিসিয়েন্সি আমাদের বাড়াতে হবে আমাদের হেলথ কেয়ার সিস্টেমকে। আপনি দেখেন একটি দেশ, আমি যদি আমাদের দেশে অনেক গৌরবের জিনিস আছে। আজকে বাংলাদেশ 200 বিলিয়ন ডলার শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো লোন দিচ্ছে। সারা জীবন তো আমরা এই ডোনারদের উপরে বেস করে বাজেট করেছি স্বাধীনতার পরে। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যেমন পদ্মা ব্রিজ হচ্ছে, মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে নিজস্ব টাকায়, ঠিক তেমনি দেশের মাথাটা অনেক বেশি উঁচু করে। তারপরেও পৃথিবীর অন্যান্য মন্ডলে যে দেশগুলো আছে, যেমন ধরেন কিউবা, আমেরিকা 50 বছর যাবত ওদেরকে এমবার্গো দিয়ে রেখেছে। হেলথ কেয়ার সিস্টেম আমাদের তাদের কাছে শেখার আছে। আপনি প্রতি হাজারে 74 জন ডাক্তার ডেডিকেট করা আছে এবং তারা কিন্তু টপ অফ দ্য লাইন মেডিকেল ফ্যাসিলিটিস তৈরি করেছে। এই ধরনের আমরা যদি আজকে প্রয়োজন দেখা দিয়েছে, ওই যে কখনো কখনো আমরা দেখি যে হেলথ কেয়ার সিস্টেমের জন্য টেম্পোরারি মেডিকেল তৈরি হচ্ছে আবার উঠে যাচ্ছে, বা এই ধরনের সমস্যা আমরা পড়ছি এবং আমাদের অনেকেই কিন্তু এইবার বাংলাদেশে হেলথ কেয়ার সিস্টেমের উপরে অনেক বেশি ট্রাস্ট রেখেছেন এবং তারা চিকিৎসা নিয়েছেন। আমি বলবো যে শত সীমাবদ্ধতার মধ্যেও আমাদের হেলথ কেয়ার সিস্টেমে আমাদের রোগীরা যে ট্রিটমেন্ট আমাদের ডক্টরদের কাছে পেয়েছেন, ইয়েস, ডক্টরদের মান, আমাদের হেলথ কেয়ার সিস্টেমের ম্যানেজমেন্টের মান আরো উন্নত করতে হবে। there is no doubt we have to move towards international standard। এগুলোকে আমাদের করতে হবে। তারপর আমি ছোটখাটো যে একটি বিষয় বলবো, সেটা হলো যে আমাদের যে এগ্রিকালচার এবং সিএসএমই কে যে পয়সাগুলো প্লাস হিসেবে দেওয়া হয়েছে, ভবিষ্যতে যদি এদেরকে কিছু ওয়েভ করে দেওয়া যায়, এটা একটা পার্সেন্টেজ সরকার বিবেচনায় নিতে পারেন। তারা রিয়েলি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং করের আওতা বৃদ্ধির কথা কিন্তু ইট ইজ বিকামিং এ ব্রোকেন রেকর্ড। আমরা সবসময় বলছি এই 24 লক্ষকে কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি। আমরাও ভালো লাগে না যে ট্যাক্স জিডিপি রেশিও সাউথ ইস্ট এশিয়াতে আমরা সবচেয়ে পিছিয়ে থাকা। জি, বলতে চাই বাংলাদেশ যেমন সোশিও ইকোনমিক ইন্ডিকেটরে সব ক্ষেত্রে চ্যাম্পিয়ন ডেমনস্ট্রেশন করছে, এক্স্যাক্টলি আমরা দেখতে চাই এই কাজগুলো করছে। এই যে 3 কোটি টাকার উপরে টার্নওভার ট্যাক্স, এটা তুলে নেওয়া উচিত। আমি মনে করি এইসব টার্নওভার ট্যাক্স এগুলো থাকা উচিত না। অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের মতো বিষয়গুলো, যেগুলো যে দেশে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে, যেমন অন্যান্য দেশে ইনকাম ট্যাক্সেও অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা অ্যাডভান্স কাস্টমস ডিউটি যখন দিচ্ছে, যখন আপনি পরের বছর লস করছেন বা পরের বছরের আয়ের রিটার্ন ইজ নট স্যাটিসফ্যাক্টরি, তখন কিন্তু সেটাকে তারা অ্যাডজাস্টমেন্ট করছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে এই প্র্যাকটিস গুলো নাই। নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত পারঙ্গতা দেখায়, কিন্তু পরবর্তীতে অ্যাডজাস্টমেন্ট বা ফেরত দেওয়ার ক্ষেত্রে আমরা মোটেই ভালো নই। সেই স্যান্ডেল আন্ডারহ্যান্ড মানির ব্যাপার স্যাপার চলে আসে, এগুলো যাতে না হয়। শফিউল ইসলাম মহিউদ্দিন, আসলে শেষ করতে হবে, একেবারে শেষ কথা যদি বলেন। কথাগুলো আমি শেষ করতে চাই, সেটা হলো যে আমি স্পেশালি মাননীয় প্রধানমন্ত্রী পার্সোনাল ইন্টারভেনশনে সিঙ্গেল ডিজিটসে আমরা ইন্টারেস্ট রেটকে নামিয়ে আনতে পেরেছি, কিন্তু ব্যাংকগুলো যাতে নামে বেনামে চার্জেস বসিয়ে ইভেন ক্লায়েন্টদের সাথে কথা না বলে কোনো কাজ তারা না করেন, এটি ডেট্রিমেন্টাল বিজনেস হবে। জি, অনেক ধন্যবাদ জনাব শফিউল ইসলাম মহিউদ্দিন। আমরা রিজন রহমান, ঢাকা চেম্বারের সভাপতি, আপনার কাছ থেকেও আসলে শেষ কথা শুনতে চাইবো, কারণ আমরা বাজেটের অনেকগুলো বিষয় নিয়ে আসলে সার্বিক বিষয়ের মধ্যে উঠে এসেছে। আমরা ছোট ছোট করে যদি বলি, নারী উদ্যোক্তাদের করমুক্ত আয় সীমাকে বেড়ে 70 লাখ টাকা করা হয়েছে, বাড়ির নকশা অনুমোদন দিতে এবার টি আইন বাধ্যতামূলক করা হয়েছে। এই ধরনের নীতিমালা আমরা দেখেছি যে তথ্য প্রযুক্তি খাতে কর্মসংস্থান 10 লাখ নতুন করে কর্মসংস্থান তৈরি করা হবে, বাজেটে এই ধরনের একটি বক্তব্য পেয়েছি। এছাড়াও 60 জেলায় 250 শয্যার বেসরকারি হাসপাতাল স্থাপনে কর দিতে হবে না, এরকম বিভিন্ন নীতিমালা এবং মেড ইন বাংলাদেশ পণ্যে 10 বছরের কর অব্যাহতির কথাও বলা হয়েছে। তো সার্বিকভাবে আসলে বাজেটটিকে আপনারা ব্যবসা বান্ধব বলছেন। এক কথায় আসলে আমরা অনুষ্ঠান শেষ করব, আপনার শেষ মূল্যায়ন জানতে চাইবো, এই বাজেটটিকে আসলে বেশি মানুষের কাছে তার সুফল পৌঁছে দেওয়ার জন্য আসলে কি করণীয় হতে পারে? জি, থ্যাংক ইউ। আমি I'll try to keep it short.
আমি হেলথে যাচ্ছি না, মহিউদ্দিন ভাই খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন, এখানে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। সো থ্যাংক ইউ মহিউদ্দিন ভাই। এন্ড অলসো আপনি যেটা মেড ইন বাংলাদেশের কথা বলেছেন, আমি একটু বলতে চাই যে আজকে বাংলাদেশে 50 বছর পর নার্চার করে এই যে মেড ইন বাংলাদেশ শব্দটা যে বিশ্বের মানচিত্রে কারা নিয়ে গেছে, আমাদের পোশাক শিল্প। আমাদের এই পোশাক শিল্পকে আমরা 50 বছরের নার্চার করার পরে তারা আজকে আমাদেরকে $50 বিলিয়ন দিচ্ছে। এই পোশাক শিল্পের ন্যায় যদি আমরা অন্যান্য খাতে খুলে দিই, ইনশাল্লাহ সামনে আমি আশাবাদী যে প্রধানমন্ত্রী সেটা নিয়ে বিবেচনা করবেন, সেটা নিয়ে উনি চিন্তা ভাবনা করবেন যে আমাদের আজকে ধরেন ফার্মাসিউটিক্যাল আছে, আমাদের আজকে আইটি সার্ভিসেস আছে, আমরা কিন্তু মানে বিকামিং ভেরি পপুলার, এগুলোকে যেন পোশাক শিল্প, ফুটওয়্যার আছে, এদেরকে যদি আমরা বিশ্বের মানচিত্রে নিয়ে যেতে পারি, তারা আমাদেরকে এক একদিন সেক্টর প্রতি $50 বিলিয়ন শেষ করতে হবে রিজওয়ান রহমান, আপনি শেষ কথা যদি বলেন। জি, আপনি 200-250 বেডের সজ্জার কথা বলেছেন এবং নারী উদ্যোক্তাদের জন্য 50 লক্ষ থেকে 70 লক্ষ কর কথা বলেছেন, সেটা আমরা অত্যন্ত সাধুবাদ জানাই। এবং একটা জিনিস না বললেই না, আমরা মনে করি যে বিশেষ একটা নিয়েছে যে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য চাকরি ন্যূনতম 100 জনের জন্য নিশ্চিতকরণের জন্য 5% কর হার যেটা বিধান রাখা হয়েছে, এটা নিঃসন্দেহে সমাজ উপযোগী পদক্ষেপ এবং আমরা আশাবাদী যে এই ধরনের পদক্ষেপগুলো আমাদেরকে আরো ইনফ্লুয়েন্স করবে মানে সামনের দিকে এগিয়ে যেতে। নিশ্চয়ই রিজওয়ান রহমান, জনাব শফিউল ইসলাম মহিউদ্দিন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকের এই গণতন্ত্রের বিশেষ বাজেট আয়োজনে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা গণতন্ত্র এখানে শেষ করছি। আশা করি আমাদের এই বাজেট আসলে বাস্তবায়নের মধ্য দিয়ে আসলে এর প্রকৃত সুফল মানুষের কাছে পৌঁছাবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।